তো আমাদের টপিক হচ্ছে, বললাম যে ইমিউনোগ্লোবুলিন এমএইচ এর কমপ্লিমেন্ট আজকের টপিক। তো স্যার অ্যান্টিবডি গতদিনের নিয়ে যে আমাদের, টপিক ছিল ওগুলা পড়াবেন না? হ্যাঁ, কোনটা গত দিনের? কোনটা? ওই যে সোমাটিক ভাবছিলাম যে হাইপারমিউটেশন, তারপর সোমাটিক হচ্ছে অ্যাফিনিটি। হাইপারমিউটেশন, বুঝছেন? অ্যাফিনিটি ম্যাসুরেশন। যদি জানতে চান তাহলে আমি এটা বলবো, না হলে বলবো না, কারণ যথেষ্ট ওই মানে জটিল জটিল কথাবার্তা বলে ফেলছি। যদি জানতে চান তাহলে আজকে আমরা লেকচারের শেষে এটা আবার বলবো, হ্যাঁ। ইভেন এমএইচসিটাও স্যার অনেক একটু বলিয়েন, এরকমই আমি তো স্যার। হুম, তারপর এমএইচসিটাও একটু জটিল জটিল আছে, সেটা আমরা চেষ্টা করবো মোটামুটি কম জটিলতা করার। এরপর যদি কারো এক্সট্রা আগ্রহ থাকে তাহলে আমরা আরো ডিপে ঢুকবো আর কি। তো ইমিউনোলজি শুরু করি তাহলে। মানে অ্যান্টিবডি তো আমরা স্ট্রাকচারটা এটা জানি না, এটা নিয়ে তো মানে কথা বলা লাগবে না। তারপর আমরা একটু বলে নেই যে এই যে চারটা চেইন, এটা একটা হেভি চেইন, এই পাশে একটা হেভি চেইন, এটা লাইট চেইন, এটা লাইট চেইন। আসলে হেভি আর লাইট কেন হয়েছে? এটা তো মলিকুলার ওয়েটের ভিত্তিতে। এই যেমন এখানে লিখে দিয়েছি, লাইট চেইন কেমন আর হেভি চেইন কেমন। তাহলে মলিকুলার ওয়েট যার বেশি সে হেভি চেইন। এখন এখানে ইম্পর্টেন্ট জিনিস কি? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন যে হেভি চেইন যেটা আছে সেটার মানে লেন্থটা বড়, তাই তো? এই জন্যই তো সে হেভি হয়েছে। এটা আসলে আমাদের বিভিন্ন জায়গায় সেটা লাগে। বিভিন্ন জায়গায় লাগে বলতে, বিভিন্ন জায়গায় এটা রিসেপ্টর আছে, এফ সি পোর্শন আর এফ এবি পোর্শন। এফ এবি, এটার নাম হচ্ছে এফ এবি, হ্যাঁ। এবি কোত্থেকে আসছে? অ্যান্টিজেন বাইন্ডিং, মানে এই সাইটটার সাথে অ্যান্টিজেন বাইন্ড করে, সেটার নাম হচ্ছে এফ এবি। আর এফসি রিসেপ্ট, এফসি পোর্শন, এফসি পোর্শন আসছে হচ্ছে, সি আসছে হচ্ছে ক্রিস্টালাইজেবল। এটা কি মানে যখন ফ্র্যাগমেন্ট করি আমরা বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল দিয়ে, তখন এটা ক্রিস্টালাইজ করা যায়, এই পোর্শনটাকে এই জন্য নাম হচ্ছে এফসি। সি আসলে ক্রিস্টালাইজেবল থেকে আসছে শব্দটা। যাই হোক, ওটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু জাস্ট বললাম যে কেন নামটা আসছে। তাহলে দুইটা এন্ড আছে আমরা জানি না, একটা হচ্ছে অ্যামাইনো টার্মিনাল এন্ড আর একটা হচ্ছে কার্বক্সি টার্মিনাল এন্ড। এটা কি? এটা তো নর্মাল একটা পলিপেপটাইড চেইন বা নর্মাল পেপটাইড চেইন তো এরকমই থাকে। পেপটাইডের এক পাশে কি থাকে? NH2, আর এক পাশে COOH, এটা আমরা জানি না। এক পাশে থাকে NH2 আর এক পাশে হচ্ছে COOH, কার্বক্সিল আর হচ্ছে অ্যামাইনো। জি এই জাস্ট স্যার। এই জিনিসটা, এটা নতুন কিছু না। তাহলে অ্যামাইনো টার্মিনাল এন্ড আর হচ্ছে কার্বক্সিল এন্ড, এটা তো একটা, তাহলে প্রোটিন বোঝা গেল, তাই তো? হিমোগ্লোবিন একটা প্রোটিন, এটা তো প্রমাণ। আচ্ছা, তো এখন এই যে লাইট চেইন গুলোর আমরা বলেছিলাম যে কনস্ট্যান্ট রিজন আছে, ভেরিয়েবল রিজন আছে। হেভি চেইনেরও কনস্ট্যান্ট আছে, ভেরিয়েবল রিজন আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেন, কনস্ট্যান্ট রিজন দেন একটা, দুইটা, তিনটা। এটা কি তিনটাই ফিক্সড? তা কিন্তু না, কারো চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। মানে কনস্ট্যান্ট রিজন কয়টা ভাগে ভাগ থাকবে এটা ঠিক মানে ফিক্স না আর কি। আর আছে ভেরিয়েবল রিজন। ওর নাম ভেরিয়েবল কেন? ওর নাম ভেরিয়েবল কারণ হচ্ছে ওই রিজনটা ভ্যারি করে। মানে কনস্ট্যান্ট রিজন যেরকম ফিক্সড, ওই জন্ম থেকে যারা নিয়ে আসছে এরকমই মোটামুটি, যদি ক্লাস সুইচিং হয় সেটা আলাদা কথা, তাছাড়া মোটামুটি ফিক্সড। আর ভেরিয়েবল রিজনটা ভেরি করে, আমরা তো গত ক্লাসে বলেছি কিভাবে এটা হয়। তারপরে যে সোমাটিক হাইপার মিউটেশন, যদি আমরা পরে পরে যদি বলি আজকে, এই রিজনটায় হাইপার ভেরিয়েবল আরেকটা রিজন আছে। মানে ভেরিয়েবল তো আছে, এর মধ্যে আবার একটা আছে হাইপার ভেরিয়েবল, মানে ওখানে হচ্ছে প্রচুর মিউটেশন হয়। মানে সোমাটিক হাইপার মিউটেশন যেটা, যার কারণে এটা বেশি ভেরিয়েবল আর কি, সেটা হাইপার ভেরিয়েবল বলা হয়। আর লাইট চেইনেরও কনস্ট্যান্ট আছে, আর হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবলিজম আছে। তো এটা একটা ওয়াই শেপ জিনিস আমরা জানি। তাহলে আমরা একটু দেখে নিই যে এটা মোস্টলি আসলে একটা প্রোটিন, হ্যাঁ, ওয়াই শেপ মলিকুল। এবং এই যে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে বেসিক মলিকুল, বেসিক স্ট্রাকচার। এটা আসলে ইমিউনোগ্লোবুলিন জি। আমরা ধরে নিলাম যে এটা আমরা ইমিউনোগ্লোবুলিন জি দেখলাম, হ্যাঁ। ইমিউনোগ্লোবুলিন জিটা এরকম মনোমার। এগুলো কয়টা ফর্ম আছে ইমিউনোগ্লোবুলিনের? মনোমার আছে, ডাইমার আছে, পেন্টামার আছে। তো এই নামগুলো কিভাবে হয়েছে? যে কয়টা আসলে স্ট্রাকচারের এর সাথে জড়িত। যেমন এইটা আমাদের, তাহলে এই ওয়াই, মানে এটা একটা ওয়াই শেপ না? এই ওয়াই হচ্ছে একটা আমাদের, তাহলে এটা একটা মনোমার। যদি এরকম ওয়াই শেপ দুইটা জিনিস থাকে তাহলে হবে ডাইমার। তারপর যদি এরকম পাঁচটা জিনিস থাকে তাহলে নাম হবে পেন্টামার। এইরকম আর কি, যদি স্ট্রাকচারের সাথে সম্পর্কিত আর কি। তাহলে এখন চারটা পলিপেপটাইড চেইন আমি বললাম, লাইট চেইনে ওই কি কি আছে। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা লাইট চেইন গুলো হয় কাপ্পা অথবা ল্যামডা টাইপের, হ্যাঁ। এই লাইট চেইন যে কোনো একটা টাইপ হবে, হয় কাপ্পা টাইপ অথবা ল্যামডা টাইপ। আর এই যে হেভি চেইন, হেভি চেইনের পাঁচটা টাইপ হইতে পারে, আমরা জানি নিশ্চয়ই, হ্যাঁ। হেভি চেইন কি কি আছে? মিউ, তাই তো? তারপর
আর কেউ যদি বলবেন গামা, তারপর ডেল্টা, তারপর এপসাইলন, তারপর আলফা, এগুলো পাঁচটা টাইপ। তার মানে মিউ কারো যদি হেভি চেইনটা মিউ টাইপের থাকে তাহলে সে হচ্ছে ইমিউনোগ্লোবিন হবে হচ্ছে এম। কারো যদি গামা টাইপের থাকে ইমিউনোগ্লোবিন জি। কারো যদি ডেল্টা টাইপের হেভি চেইন থাকে তার মানে ইমিউনোগ্লোবিন ডি। কারো যদি এপসাইলন টাইপের হেভি চেইন থাকে তার মানে ইমিউনোগ্লোবিন ই। কারো যদি আলফা টাইপের হেভি চেইন থাকে তার মানে ইমিউনোগ্লোবিন এ। তার মানে এখান থেকে আমরা এটা যদি স্পষ্ট হইলাম যে ইমিউনোগ্লোবিনের ক্লাস ঠিক করবে কে? হেভি চেইন। এটা গত ক্লাসে আমরা ভুল করছিলাম সম্ভবত, মানে আপনাদের তাকে তো ধরছিলাম মনে হয় ভুল বলছিলেন। তো তার মানে ইমিউনোগ্লোবিনের ক্লাস ঠিক করবে কে? ক্লাস ঠিক করবে কে? হেভি চেইন। যার হেভি চেইন যা, তার ক্লাস সেই। কারণ হেভি চেইনের উপর ভিত্তি করে তার ফাংশন টাংশন চেঞ্জ হবে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা এই যে CH2 ডোমেইনটা দেখাইছি, আমাদের যদিও আমরা নর্মালি ন্যাচারালি আমাদের যে ধারণা যে ইমিউনোগ্লোবিন এরকম, এর সাথে এখানে অ্যান্টিজেন বাইন্ড করে, আর এই পাশে কমপ্লিমেন্ট বাইন্ড করে, বা ফ্যাগোসাইটের রিসেপ্টর এরকম। আসলে কমপ্লিমেন্ট বাইন্ড করে একেবারে এই মাথায় না, এদিকে একটু উপরে, মানে হচ্ছে এই যে CH2, এই ফ্র্যাগমেন্টের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করে। আর এই ফ্র্যাগমেন্টটা ফ্যাগোসাইটের রিসেপ্টর। ধরেন এটা ফ্যাগোসাইট, এই রিসেপ্টর আছে এটার জন্য, এই CH3 এর জন্য। আর এইখানে বাইন্ড করবে হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। CH2 লিজনের সাথে কমপ্লিমেন্ট প্রোটিনটা বাইন্ড করে, একেবারে নিচে না, মাথায় না। তো এই যে যেটা বললাম একটু আগে, যে হাইপার ভেরিয়েবল লিজন বলেছিলাম, হ্যাঁ। দেখেন এই যে লাইট চেইন, হেভি চেইন, তাহলে এই জায়গাটার নাম কি? ভেরিয়েবল লিজন। এর ভিতরে আবার দেখেন এই যে জায়গাটুকুকে দেখানো হয়েছে হাইপার ভেরিয়েবল, হ্যাঁ। হেভি চেইন, হাইপার ভেরিয়েবল লিজন। তাহলে এই জায়গাটা আবার মানে পুরোটা এটা হলো ভেরিয়েবল, এই পুরোটা। এর মধ্যে আবার এতটুকু জায়গা হচ্ছে হাইপার ভেরিয়েবল, হ্যাঁ। এখানে সেই আমাদের ইটা হয় আর কি। তো এখানে আপনারা দেখতে পারেন এই যে এফসি পোর্শন কেন লাগে, যে যে হোস্ট সেল বা যেখানেই বলি আমাদের রিসেপ্টর থাকে। এই যে কমপ্লিমেন্ট কোথায় বাইন্ড করে? CH2 এর সাথে, একটু আগে বললাম। তারপর হচ্ছে এটাই তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার, হ্যাঁ। ও আর একটা জিনিস আমরা ওই যে গত ক্লাসে বলছিলাম যে যে অ্যান্টিজেন বাইন্ড করতে হলে অ্যান্টিবডি ফ্র্যাগমেন্টের সাথে যখন অ্যান্টিজেন বাইন্ড করে তো এরা এই শেপ টেপ চেঞ্জ করে। অ্যাফিনিটি ম্যাচুরেশন বলছিলাম কিনা? বা যখন বি সেল তৈরি হয় একেবারে জন্মের পরেই, তখন ওই যে VD যে যে রিকম্বিনেশন গুলো হয়, তো সেগুলো কথা বলছিলাম। এই যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা দেখেন, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটাকে এই যে মানে মূল কথা হচ্ছে এই যে এখানে অ্যান্টিজেন বাইন্ড করবে, এটাকে আমরা এখানে বড় করে দেখাইছি এই যাবে, এই যে হাইপার ভেরিয়েবল লিজন, হ্যাঁ। এই যে হাইপার ভেরিয়েবল লিজন, তাহলে এরকম ধরা যাক কোনো একটা অ্যান্টিজেন এরকম কথার কথা, তাহলে এইরকম শেপ নেওয়ার চেষ্টা করবে অ্যান্টিবডি গুলো, যাতে ওর সাথে ভালোভাবে টাইটলি বাইন্ড করা যায়। এটা আমরা বলেছি গত ক্লাসে এগুলো সব। আচ্ছা এই যে এটা তাহলে কিসের চেহারা? আমাদের এখান থেকে খুবই 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 গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমাদের পরীক্ষা আসে বা এমনি জানতেও হবে, জীবনে কাজে লাগবে। সেগুলো হচ্ছে কোন অ্যান্টিবডিটার কি ফাংশন, কোন অ্যান্টিবডিটার চেহারা কেমন। তো আমরা এটা পড়বো এবং করার পরে দেখবো কার কতটুকু মনে আছে। তো তো একটু অ্যাটেনশন দেন। হিমোগ্লোবিন এম, পেন্টামার বলছিলাম, হ্যাঁ আছে, তাই তো? যে মনোমারও আছে, পেন্টামারও আছে। ইমিউনোগ্লোবিন এম এর পেন্টামার এটা তো আপনারা জানেন, তাহলে এই মনোমারটা কই থাকে ইমিউনোগ্লোবিন এম এর? কেউ একজন বলেন। এটা গত ক্লাস অনেকবার বলা হয়েছে। বি সেলে। সরাসরি হয়তো, হ্যাঁ বলেন। বলেন, সমস্যা নাই। সরাসরি হয়তো বি বলা হয়নি, সেলে কিন্তু স্যার, বি সেলে। বি সেলের রিসেপ্টর, BCR তো একটা ইমিউনোগ্লোবিন, বলছিলাম অনেকবার যে B সেল রিসেপ্টর যেটা আসলে B সেলের, যেটা একটা ইমিউনোগ্লোবিন, সেটা হলো ইমিউনোগ্লোবিন এম। তো B সেল রিসেপ্টর কিন্তু আমরা অনেকবারই আঁকছি এরকম না ছবিটা। তো এটার, তো এটার সাথে তো এর মিল নাই। তাহলে এটা আসলে মনোমারিক ফর্ম, এটা হচ্ছে পেন্টামারিক ফর্ম। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা, হ্যাঁ, পেন্টামারিক ফর্ম। আর ডাইমারিক ফর্ম কার থাকে? এই যে ইমিউনোগ্লোবিন এ। তো এই ডাইমারিক ফর্ম আসলে যে এরকমও থাকে, এরকমও থাকে। এই যে ডাইমারিক ফর্মটা, এটা আসলে সেরামেই থাকে। আর এটা সিক্রেটরি ফর্ম। সিক্রেটরি ফর্ম মানে কি? এই যে আমাদের যে মিউকাস লাইনিং, যে সিক্রেশন, যেমন মিল্ক, এগুলোতে হচ্ছে এই ইমিউনোগ্লোবিন এটা থাকে। এই স্ট্রাকচারের খুবই মানে এই যে চেইন গুলা, যে চেইন, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্স আছে ওর ফাংশন ঠিক করাতে, সেটা আমরা পরে বলবো।
ইভেন এই যে এম এর যে স্ট্রাকচার বললাম, এগুলোর সাথে ওর ফাংশনের সম্পর্ক আছে, আমরা বলবো একটু পরে। এই ফিগারটা আগেই দেওয়া হয়েছে, এই ফিগারটা দেওয়ার আগে, পার্থক্যটা বলার আগে আমরা একটু স্ট্রাকচারটা নিয়ে কথা বলেই নেই। সেটা হচ্ছে, এখানে এই ছবি আছে, ধরা যাক ইমিউনোগ্লোবিন, এটা কি, কোন ইমিউনোগ্লোবিন এটা, এই ছবি আঁকলে কি মাথায় আসবে? কোন ইমিউনোগ্লোবিন মাথায় আসে আইজিজি। এই ছবি আঁকি? জি, আর জি, ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমরা একটু আগে বলেছিলাম কি, এখানে অ্যান্টিজেন লাগবে। হুম। আচ্ছা, একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে আমাদের, আমরা কি জানি, আমরা জানি তো যে এই ইমিউনোগ্লোবিন হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে, জানি তো নাকি? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, ওর সাথে কমপ্লিমেন্ট বাইন্ডে, কমপ্লিমেন্ট পাথে পড়বো না একটু পরে? আচ্ছা, সেটা নয় তখন গিয়ে বলবো। এখন জাস্ট এই জিনিসটা দেখেন, আমরা একটা এই এই পাথেটাতে দেখে আসতে হবে। ওই যে আমরা মনে হয় সবাই জানি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বাইন্ড করবে, বাইন্ড করলে সে কমপ্লিমেন্ট ওয়ান কে অ্যাক্টিভ করবে, সে আবার কমপ্লিমেন্ট টু ফোর কে অ্যাক্টিভ করবে, সে কমপ্লিমেন্ট থ্রি কে অ্যাক্টিভ করবে। আলটিমেটলি যে মেমব্রেন একটা কমপ্লেক্স, এটা জানি তো সবাই মোটামুটি, একটু পরে আমরা ছবি দেখবো, ক্লাসিক্যাল জানি পাথওয়ে তো। নাকি স্যার? হ্যাঁ, ক্লাসিক্যাল পাথে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি ধরলাম, অ্যান্টিজেন বাইন্ড করছে এখানে, তাহলে এটা ইমিউনোগ্লোবিন জি আঁকলাম। তাহলে নর্মালি আমি যেটা বলতে চাচ্ছি, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করলো, করার পরে একটা কমপ্লেক্স হলো, এখন এর সাথে বাইন্ড করবে কি কমপ্লিমেন্ট, এর সাথে বাইন্ড করবে কমপ্লিমেন্ট। তো কোন কমপ্লিমেন্টটার নাম বললাম আমি একটু আগে, কি বাইন্ড করবে? C1। কমপ্লিমেন্ট অনেকগুলো প্রোটিন আছে, কমপ্লিমেন্ট আমরা পরে পড়বো। তো এখন জাস্ট জেনে নিই, কমপ্লিমেন্ট ওয়ান নামে একটা প্রোটিন আছে, কমপ্লিমেন্ট আনুমানিক 20টার মতো প্রোটিন। এবং আমরা মনে হয় জানি যে কমপ্লিমেন্ট কিন্তু ব্লাডে থাকে নর্মালি, কিন্তু সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, জাইমোজেন অবস্থায় থাকে, মানে অ্যাক্টিভ না। কমপ্লিমেন্ট ঘুরতে হবে ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভ না, তাদেরকে অ্যাক্টিভ হইতে হবে। তো এই কমপ্লিমেন্টটা বাইন্ড করবে কার সাথে? এই ইমিউনোগ্লোবিনের সাথে। হ্যাঁ, বাইন্ড যখন করবে তখন এটা অ্যাক্টিভ হবে। তবে এটা অ্যাক্টিভ হওয়ার কিছু ঘটনা আছে, মানে এমনি এমনি অ্যাক্টিভ হবে না, মানে এই যে ইমিউনোগ্লোবিন জির সাথে একটা কমপ্লিমেন্ট বাইন্ড করলো তাহলেই অ্যাক্টিভ হবে, ব্যাপারটা এরকম না। এটার জটিল একটা ব্যাখ্যা আছে, একটা সহজ ব্যাখ্যা আছে, আমি সহজ ব্যাখ্যাটা দিই। সহজ ব্যাখ্যাটা হচ্ছে, সিকুয়েন্সিয়াল ভাবে হয় না স্যার? হ্যাঁ বুঝ নাই কি হবে, বলেন, সমস্যা নাই, আমরা নেই। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিনটা, C1 প্রোটিন স্যার যদি ওই যে দুই বা ততোধিক যদি একসাথে হয়। ক্লডিং প্রসেসের মধ্যে একটা সিকুয়েন্স কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হয় না? হ্যাঁ, যদি কমপ্লিমেন্ট দুই বা ততোধিক একসাথে হইতে পারে, হয়, তখনই শুধুমাত্র এই C1টা অ্যাক্টিভ হয়। এটা মাথায় গেঁথে রাখেন। দুই বা ততোধিক কমপ্লিমেন্ট যখন একসাথে হয়, আর একটা জটিল ব্যাখ্যা আছে, আর একটা বইয়ে পেয়েছি, এখন আমি জানি না কোন ব্যাখ্যা সঠিক, তবে এটা একটা বইয়ে পেয়েছি। তো একই টাইপের আর কি ব্যাখ্যা। কমপ্লিমেন্ট ওয়ান যখন দুইটা বা তার বেশি একসাথে হবে, মানে যত বেশি কমপ্লিমেন্ট একসাথে হবে তত বেশি তার অ্যাক্টিভ হবে, এটা হলো মূল কথা। এখন দেখেন, আমার ব্লাড, এটা একটা ব্লাড, চিন্তা করেন ব্লাড ভেসেলস, এখানে আমার প্রচুর অ্যান্টিজেন ঘুরে বেড়াচ্ছে, অ্যান্টিবডি ঘুরে বেড়াচ্ছে। ব্লাড তো অনেক বিশাল জায়গা, অ্যান্টিজেন খুব ক্ষুদ্র জিনিস। তো একটা অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড করছে, IgG, সেই অ্যান্টিবডির সাথে এখন কমপ্লিমেন্ট বাইন্ড করছে, ভালো কথা। এখন কমপ্লিমেন্ট একটা বাইন্ড করছে, আমরা শর্ত কি দিলাম যে তাকে দুইটা মিনিমাম বাইন্ড হতে হবে। তাহলে আর একটা কমপ্লিমেন্ট যদি এর পাশে আসতে চায়, তাহলে একটা কি ঘটনা ঘটতে হবে? প্রায় একই টাইমে আর একটা ইমিউনোগ্লোবিন জি কমপ্লিমেন্টের সাথে কি বলে অ্যান্টিজেনের সাথে বাইন্ড হবে, তার সাথে আরেকটা সি বাইন্ড হবে, তাই তো? তাইলে তো এরা কাছাকাছি আসবে নাকি? এবং এই ঘটনা ঘটতে হলে সেই অ্যান্টিজেনটা বড় হইতে হবে, যেখানে অনেক এপিটোপ থাকবে, এপিটোপের কথা আমরা বলেছি। ধরা যাক এই এপিটোপ গুলোর সাথে আমার ইমিউনোগ্লোবিন বাইন্ড করলো, ক্রস রিঅ্যাক্ট হলো ইমিউনোগ্লোবিন জি। হ্যাঁ, এরকম হইলো, হওয়ার পরে এদিকে তখন আপনার এই কমপ্লিমেন্ট বাইন্ড করলো, তখন কমপ্লিমেন্ট গুলো কাছাকাছি আসবে, এরকম তো ঘটনা এরকম ঘটতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে একটা ইমিউনোগ্লোবুলিন জি কমপ্লিমেন্ট পাথওয়েকে অ্যাক্টিভ করতে পারবে না। এটা কি বুঝলেন? আচ্ছা, এটা বুঝবেন যদি আমি এখন ইমিউনোগ্লোবুলিন এম এর কথা বলি। তাহলে আমার এইটা কি, ইমিউনোগ্লোবুলিন এম নাকি? এখন এই ইমিউনোগ্লোবুলিন এম এর, ধরেন এখানে একটা অ্যান্টিজেন বাইন্ড করলো, তখন ইমিউনোগ্লোবুলিন এম অ্যাক্টিভ হইলো। এখন এইখানে তাহলে একটা যদি কমপ্লিমেন্ট বাইন্ড করে, এখন যেহেতু ইমিউনোগ্লোবুলিন এম অ্যাক্টিভ হয়েছে, এটা একটা পেন্টামারিক ফর্ম,
তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট বাইন্ড করলো, এখানে একটা কমপ্লিমেন্ট বাইন্ড করতে পারে হিসেব মতে। আমাদের সূত্র কি বলে, এখানে একটা বাইন্ড করতে পারে, এখানেও একটা বাইন্ড করতে পারে চাইলে, চাইলে হয়তো এখানেও বাইন্ড করতে পারে, পারে কিনা। তার মানে একটা ইমিউনোগ্লোবিন এম যদি কোনোভাবে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে সে তখন একাই কিন্তু 100, সে কমপ্লিমেন্ট C1 কে অনেকগুলোকে একসাথে করতে পারবে, আর C1 অনেকগুলো একসাথে হলে অ্যাক্টিভ বেশি হবে। তার মানে ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম এর মধ্যে কার কমপ্লিমেন্ট ফিক্সেশন ক্যাপাবিলিটি বেশি? এবার একটু দেন। অবশ্যই হিমোগ্লোবিন এম। এম। তাহলে এটা যদি পরীক্ষা আসে, তো বন্ধুকে দেখা ফেলবেন যে, যদি পরীক্ষায় আসে হুইচ অ্যান্টিবডি হ্যাজ কমপ্লিমেন্ট ফিক্সেটিং ক্যাপাসিটি বা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটিং মানে ক্যাপাসিটি কার আছে, তাহলে উত্তর কি হবে? ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন জি, কার বেশি? ইমিউনোগ্লোবিন এম। কেন বেশি সেটা বললাম। ক্লিয়ার? ক্লিয়ার। এখন কোশ্চেন হচ্ছে, এই যে ব্লাডে আমার অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে, ব্লাডে তো অনেক অ্যান্টিবডি ঘুরে বেড়াতেছে, ইমিউনোগ্লোবিন সবসময় আছে, কমপ্লিমেন্টও সবসময় আছে, তাহলে কেন কমপ্লিমেন্ট এই অ্যান্টিবডির সাথে বাইন্ড করতেছে না? হ্যাঁ, অ্যান্টিবডি তো ব্লাডে অনেক আছে, এটা তো আমরা জানি, তাই না? সাথে কমপ্লিমেন্ট প্রোটিনও ঘুরে বেড়াতেছে, তাহলে কেন এরা অ্যাক্টিভ হইতেছে না? দুটো কথা, একটা মানে হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হতে পারে। হ্যাঁ প্রথম কথা হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে হবে। অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলে এই যে ইমিউনোগ্লোবিনের কমপ্লিমেন্ট বাইন্ডিং সাইট এটা ওপেন হয়, মানে এগুলো একটা কনফ্রন্টেশনাল সেন্স হয়, কনফার্মেশনাল সেন্স হয়। আমরা জানি না সেই সেন্সটা কি, কিন্তু এরকম কিছু একটা সেন্স হয়, যার সাইটটা ওপেন হয়, তখন কমপ্লিমেন্ট বাইন্ড করে। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে কমপ্লিমেন্টারি কিছু ইনহিবিটর আছে, হ্যাঁ? আমাদের বডিতে এই সিস্টেমে কিছু ইনহিবিটর দিয়ে রাখা আছে। দেখেন সবখানে আমাদের সেফটি মেকানিজম থাকে একটা, যে ঠিক আছে কমপ্লিমেন্ট যদি অ্যাক্টিভ হয় দুধ ভাত, তাহলে তো ঝামেলা, দেখেন ওটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখা লাগবে। কমপ্লিমেন্টারি ইনহিবিটর আছে, সেটা আমরা পর দেখবো। তাহলে আমরা জানলাম নিশ্চয়ই যে ইমিউনোগ্লোবিন এম এবং জি কোনটা কমপ্লিমেন্ট কে বেশি অ্যাক্টিভ করার ক্ষমতা রাখে, এটা একটা জানলাম স্ট্রাকচার থেকে। এখন ইমিউনোগ্লোবিন এর অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখে আসি। ইমিউনোগ্লোবিন এর স্ট্রাকচারটা কেমন? এটা ডাইমারিক, হ্যাঁ, এটা ডাইমার। আচ্ছা, তো ধরলাম এটাই। আচ্ছা, তো এর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুইটা একসাথে থাকে। তো দুটো একসাথে থাকলে ওর হাত কয়টা? 4টা। আচ্ছা, যদি ভ্যালেন্সির কথা বলি, তাহলে আইজিজির ভ্যালেন্সি কত? 2, তাই না? দুইটা হাত। আর এই যে আইজিএম এর ভ্যালেন্সি কত? পেন্টামারিক তো, তাই না? 10টা হাত। 10। হ্যাঁ, না, হ্যাঁ 10। আর এদিকে ইমিউনোগ্লোবিন এ, তাহলে ওর 4টা হাত। তো 4টা হাতের সাথে 4টা এন্টিজেনের সাথে সে বাইন্ড করতে পারে, তাই তো? তার মানে যদি খুব ছোট ছোট যদি এন্টিজেন হয়, আচ্ছা প্রথম কথা বলি ও থাকে কোথায়? সিক্রেশন, হ্যাঁ, ও সাধারণত সিক্রেটরে, সিক্রেটরি। আচ্ছা, ইমিউনো কোন ইমিউনোগ্লোবিন বডিতে সবচেয়ে বেশি? আর আইজিজি। আচ্ছা, আইজিজি হচ্ছে ব্লাডে সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে ব্লাডে। কিন্তু আমি আমেরিকান রাইটার একজনের বইয়ে পেয়েছি, মানে বিশাল, মানে অনেক কিছু, অনেক ডিগ্রি মিগ্রি আছে আর কি ওনার। তার বইয়ে পেয়েছি যে আইজিজি ব্লাডে সবচেয়ে বেশি হইলেও হোল বডিতে বেশি হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। আচ্ছা, এখন আমরা তো পড়ছিলাম স্যার বডি ফ্লুইডে আইজিএ টা বেশি থাকে। আইজি কে, আইজিএ থাকে হ্যাঁ বডি আইজিএ তো আইডি তো, আইজিএ তো ফ্লুইডে বডি বেশি ফ্লুইডে থাকবে, পড়ছিলাম। কিন্তু ওই মানে ওনার বইয়ে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে ওই কি বলে, আইজিজি হচ্ছে ব্লাডে বেশি, এটা নিয়ে কনফিউশন নেই, ঠিক আছে? কিন্তু হোল বডি তুলনা করলে নাকি উনি বলেছেন যেটা, হোল বডিতে সবগুলো অ্যান্টিবডি মিলেও এর সমান হবে না, যদি হোল বডি আমরা কি করি। ওনার বক্তব্য হচ্ছে হোল বডিতে আইজিএ বেশি। আচ্ছা, তো ইমিউনোগ্লোবিন এ, তাহলে আমাদের মেইনলি মিউকাস লাইনিং গুলো যেগুলো সিক্রেশন হয়, তাই তো? যেমন ধরেন রেসপিরেটরি লাইনিং আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট, আমরা যে খাইতেছি সবসময় তো আমাদের জীবন জীবন ঢুকতেছে, এই লাইট, এই লাইনিং গুলো, এই সিক্রেশন গুলো তো ইমিউনোগ্লোবিন এ থাকা লাগবে। ইমিউনোগ্লোবিন এ যদি আমার থাকে, ধরা যাক এটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এটা ইসোফেগাস বললাম, এটা স্টোমাক, হ্যাঁ, তারপর ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন হইলো। তো এগুলো তো সবসময় তো আমাদের জীবনে ঢুকতেছে। তো এইখানে আমার ধরা যাক ইমিউনোগ্লোবিন এ আছে, সিক্রেটরি ইমিউনোগ্লোবিন এ, হ্যাঁ। তো এখন সিকিউরিটি ইমিউনোগ্লোবিন এ 4টা হাত ধরলাম, 4টা হাত যদি ধরা যায়, তো তার আগে বলি ইমিউনোগ্লোবিন এ তো আর লুমেনের ভিতর তৈরি হয় না, তাই না? বডির ভিতরে তৈরি হয়ে তো লুমেনে বের হতে হয়।
বডির ভিতরে তৈরি হতো লুমেনে বের হবে। এই যে বডির ভিতরে তৈরি হলো, লুমেনে বের হলো, এই স্ট্রাকচার গুলো হেল্প করে। হ্যাঁ, এই যে এটা সিকিউরিটি কম্পোনেন্ট, এই স্ট্রাকচারের কারণে সে ওই বডির ভিতরে সেলের ভিতরে বা প্লাজমা সেলে তৈরি হয়ে সে এখানে এই যে সিক্রেশনে সিক্রেট হইতে পারে। এটা একটা জ্ঞান। সিক্রেট হওয়ার পর কি বললাম যে ও চারটা হাতে চারটা এন্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। এখন চিন্তা করেন যে এন্টিজেন গুলো যদি খুব ছোট ছোট হয় এবং চারটা এন্টিজেন যখন একসাথে বাইন্ড করবে তখন জিনিসটা একটু ভারী হবে, জিনিসটা একটু বড় হবে, তাই না? একটা এন্টিজেন যেরকম ছিল, এখন ইমিউনোগ্লোবিন মলিকুল আসছে একটা এরকম চারতলা, সাথে চারটা এন্টিজেন বাইন্ড করছে, তাহলে একটু সাইজ বড় হলো, একটু ভারী হইলো, তখন এটা ইজিলি স্টুল দিয়ে আমাদের পাস হয়ে যাবে। এটা একটা সুবিধা। আর কি সুবিধা? আমাদের এই যে দেখেন স্টোমাকে কি আছে, HCl না, অ্যাসিড। আর কি আছে? পেপসিন, প্যানক্রিয়াটিক এনজাইম গুলো আছে, এই স্টোমাক অ্যাসিড, প্যানক্রিয়াটিক অ্যাসিড। আর আমাদের কি আছে এগুলো, IG, এগুলো কি কেমিক্যালি কি? প্রোটিন। তো প্রোটিনের জন্য তো প্রোটিন এনজাইম দিয়ে ভরা আমাদের। যেমন ইনসুলিন আমরা কিভাবে নেই, সাবকিউটেনিয়াসলি নেই ইনসুলিন। ডায়াবেটিস পেশেন্ট, ইনসুলিন আমরা মুখে খাইতে পারি না কেন? মুখে খেলে তো ইনসুলিন তো প্রোটিন, মুখে খেলে তো এই যে পেপসিন টেপসিন সব পরে ধ্বংস করে ফেলবে। ইমিউনোগ্লোবিন এও তো প্রোটিন, ইমিউনোগ্লোবিন তো সবই প্রোটিন। তাহলে এই যে পেপসিন, তারপরে যে কি বলে প্যানক্রিয়াটিক প্রোটিন যেগুলো আছে আর কি, তো এগুলো তো ইমিউনোগ্লোবিন একে ধ্বংস করে দেওয়ার কথা, ধ্বংস করতে পারছে না কেন? ওই তার সেই যে চেইনের কারণে। তাহলে ওই স্ট্রাকচারটা তাকে কতগুলো সুবিধা দিচ্ছে। এবং ইন্টারেস্টিংলি এই চেইনের কারণে আমরা যে একটু আগে বললাম যে ইমিউনোগ্লোবিন এম সে কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে, ইমিউনোগ্লোবিন জি সেও কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে। এই যে চেইনের কারণে ইমিউনোগ্লোবিন এর সাথে কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে না। তাহলে এটা একটা সুবিধা পাওয়া গেল। একটা হচ্ছে এই কারণে সে সেল থেকে বাইরে এসে সিক্রেশন মানে ইন্টেস্টিনাল লুমেনে ঢুকতে পারে, সে চারজনের সাথে বাইন্ড করে একটু ভারী করতে পারে। তারপর হচ্ছে তার এই স্ট্রাকচারের কারণে সে ডাইজেশন হয় না এনজাইম গুলো দিয়ে, এবং তার এই স্ট্রাকচারের কারণে কমপ্লিমেন্ট বাইন্ড হয় না, কমপ্লিমেন্ট ফিক্স হয় না আর কি। ফিক্স হয় না মানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয় না। যদি হতো তাহলে কি হতো? যদি হতো তাহলে কি হতো, আমাদের যেহেতু ইন্টেস্টিনে অর্গানিজম দিয়ে ভর্তি, বিলিয়ন্স অফ অর্গানিজম সবসময় আছে, মিলিয়ন বিলিয়ন্স অর্গানিজম, তাহলে সবসময় এরা অ্যান্টিবডি কি বলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করতো, করে ইমিউনোগ্লোবিনের কমপ্লিমেন্ট ফিক্স করতো, তারপর কমপ্লিমেন্ট তার পাথওয়ে অ্যাক্টিভ করতো, ইনফ্লামেটরি মানে সবসময় কমপ্লিমেন্টের তো আরো কাজ আছে, মেমোরি একটা কমপ্লেক্স আর ইনফ্লামেশন টিনফ্লামেশন অনেক কিছু করে, কেমোট্যাক্সিস, অ্যানাফাইল্যাক্সিস, মানে সব সময় আমাদের ইন্টেস্টিনে একটা ইনফ্লামেটরি কন্ডিশন বিরাজ করতো। তাহলে বুঝতে পারছি কি আমরা যে কি হইতো যদি আমাদের ইমিউনোগ্লোবিন এর এর সুবিধাগুলো বা ইমিউনোগ্লোবিন এর কাজ কি আমরা আর ভোলা যাবে এরপর? কেউ বলেন, মনে থাকবে না ইমিউনোগ্লোবিনের কাজ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে আগাই। আমার মনে হয় এখন এটা আমরা যদি কি করতে পারি, আমার মনে হয় এখন মনে থাকবে। সরি সরি। আচ্ছা, তো আমরা একটু ফ্রি। তো এখন মনে হয় আমরা এটা নিয়ে বলতে, যদি আমরা বলি এটার দিকে একটু আমরা প্রয়োজনে নাই তাকাই না, আমি জাস্ট কোশ্চেন করি, আপনারা কি একজন উত্তর দেন। তার সবচেয়ে বেশি কি এই যে সেরামে, সেরামের কথা যেহেতু আসতেছে, কোনো ডাউট ছাড়াই সবচেয়ে বেশি কি ইমিউনোগ্লোবিন জি, এটা আমরা বললাম, এই বিষয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা, তারপর হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট আর না বলি, এগুলো আসলে মানে স্ট্রাকচারের সাথে তো জড়িত, কিন্তু এগুলো আসলে যদি কেউ করতে চায় তাহলে মুখস্থই করতে হবে। সেরাম কনসেন্ট্রেশন তারই বেশি হবে যার হচ্ছে বেশি আছে পার্সেন্টেজ। মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট কার বেশি হবে বলেন তো?
তার বেশি হওয়া উচিত, সবচেয়ে বেশি। মানে এই আইজিএম। সব আইজিএম, এই সব মুখস্থ করতে হবে না, আইজিএম এর সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ কি তার পেন্টামারিক ফর্ম, তাই তো? তাহলে এরপরে কার হইতে পারে? যার ডাইমারিক ফর্ম আছে, কার আছে? আইজিএ। আইজিএ। তাহলে সহজ জিনিসগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে আসেন এই যে হেভি চেইন। হেভি চেইন কি আমরা বলেছি যে মিউ থাকলে হচ্ছে এম, তারপর হচ্ছে আলফা হচ্ছে এ, মিউ চেইন থাকলে এম, গামা চেইন থাকলে জি, ডেল্টা থাকলে ডি, এপসাইলন থাকলে ই। এটা তো বলে কিছু নেই। কমপ্লিমেন্ট ফিক্সেশন কে করতে পারে বলেছি? কে আইজিজি আর করতে আইজি। পারে? আইজিএম। এম আর জি। হ্যাঁ, এই থাকেন, অ্যাক্টিভ থাকেন, কিন্তু আমাদের জন্য সমস্যা নেই। এই দুটা যদি আপনি প্লাস একটা বেশি নিতে চান, কোন দিকে দিবেন? আইজিএম। আইডিয়াল, ঠিক আছে। ট্রান্সপ্লাসেন্টাল প্যাসেজ, ট্রান্সপ্লাসেন্টাল কে যায়? একজনের রিসেপ্টর আছে প্লাসেন্টাতে, আইজিজির, হ্যাঁ, আইজিজি। আইজিজির রিসেপ্টর আছে। এখন এই যে আইজিজি দিল আল্লাহ তাদেরকে, মানে আল্লাহ যে আমাদের ফিট আছে একটা বাবুকে আইজিজি ট্রান্সফার হইতে দিল, অন্যগুলোকে দিল না। আইজিজি কোনো বেনিফিট আছে এই বাচ্চার? অন্যগুলো আসলে কি হচ্ছে ভালো হতো কিনা, বা আইজিজি আসার সুবিধা কি? স্যার বলতে এটা পারেন? একটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি। এটা কোনো ভ্যাকসিনেশন করলে মায়ের থেকে এটা পরবর্তী অ্যান্টিবডি ক্রস হয়ে না বাচ্চাদের ধরেন চলে যেতে মায়ের পারে। থেকে মনে করেন, মায়ের থেকে মনে করেন আইজিজি যায় না, কথার কথা, আইজিএ ক্রস করার সুযোগ আছে ধরেন, জন্ম মানুষের এটাই, আইজিজি আসলে অসুবিধা কি ছিল? মনে করেন আসলো আর কি, আসলে কি সেও তো প্রোটেক্টিভ নাকি? সে প্রোটেক্টিভ না? প্রোটেক্টিভ কিনা? জি স্যার, আমি জি যেটা স্যার। বল আমি যেটা বলতে চাচ্ছি, বা আইজিএম আসলো মনে করেন, কথার কথা কি সত্যি ছিল, আইজিজি আসলে সুবিধা ঢুকতে কি? ঢুকতে পারবে না আইজিজি, তো। না না, ধরেন ওই যে ঢুকতে পারলো, মনে করেন প্লাসেন্টাতে আল্লাহ আমাদের, মানে প্লাসেন্টাতে আইজিএম এর রিসেপ্টর দিয়ে দিচ্ছে, কথার কথা, আমার হাইপোথেটিক্যাল কোশ্চেন আর কি, যে এখানে আইজিএম রিসেপ্টর ও আছে, আইজিএম, হ্যাঁ, এটাই মনে করেন আছে, সবারই মনে করেন থাকে, সব মায়ের মনে করেন, তাহলে কি অসুবিধা হচ্ছে বাচ্চার, বা কোনো ও কারণ বেনিফিট কম হইতো কিনা আইজিএম দিতে? হ্যাঁ বলেন। কারণ আইজিজি হইতেছে আপনার অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ভালো, কিন্তু আইজিএম ওগুলা অতটা আইজিএম অ্যাফিনিটি বাইন্ড করে না? নাই। আইজিএম বাইন্ড করে না আই অ্যান্টিবডির সাথে? আইজিএমও স্পেসিফিসিটিটা করে। মনে হয় আচ্ছা রাইট, এপিটোপের আমাদের সাথে। মূল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমাদের মূল জিনিসটা আর একটু পিছনে যাইতে হবে। পিছনে বলতে কি, আইজিএম তো ক্রনিক কেসে হয়, তাই তো? আইজিএম হচ্ছে অ্যাকিউট কেস, এটা একটা আমরা জানি। এবং মেমোরি বা যেগুলো হয় সেগুলো পরবর্তীতে কিন্তু সেকেন্ড বা সাবসিকুয়েন্ট এক্সপোজার যখন হয় সেগুলো কিন্তু আইজিজি তৈরি করে, বা মেমোরি সেল থেকে যেগুলো তৈরি হয় সেগুলো সাধারণত আইজিজি তৈরি হয়। তাহলে আইজিজির সুবিধা কি? এগুলো হাফ লাইফ অনেক বেশি। আইজিএম কিন্তু বেশি দিন বাঁচেও না, হাফ লাইফ কম। মূল সুবিধাটা হচ্ছে এটাই, এই যে বাচ্চা জন্মের পর 6 মাস পর্যন্ত প্রোটেকশন দিতেছে বা দিতে পারতেছে কেন? কারণ বাচ্চা কি নিয়ে আসছে? আইজিজি। আইজিজির হাফ লাইফ বেশি, বাচ্চার শরীরে অনেকদিন থাকবে, ঠিক আছে। এটা একটা। তার চেয়েও ইম্পর্টেন্ট কথা বলি নাই, সেটা হলো, মনে করেন আইজিএম কখন তৈরি হয়? ধরেন আপনার আজকে একটা হাত কেটে গেল, ধরেন একটা অর্গানিজম আপনার ঢুকলো, যে অর্গানিজমকে শরীর কোনোদিন দেখে নাই, তো শরীর আপনার তার কাজ টাজ করে সে আইজিএম তৈরি করলো। এখন এই অর্গানিজম যদি আপনার শরীরে আরো থাকে অনেকদিন, বা পরবর্তীতে যখন এই সেলগুলো আর একটু সময় যাবে, তখন তারা তৈরি করবে আইজিএম সুইচ হয়ে যাবে, আইজিএম থেকে আইজিজি তে সুইচ হয়ে যাবে। মানে আপনার শরীরে একসময় গিয়ে শুধু আইজিজি থাকবে। ধরেন আজ থেকে 6 মাস পরে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কি ধরনের থাকবে? ইমিউনোগ্লোবিন জি থাকবে, ঠিক আছে। আজকে আপনার হাত কেটে গেল, কোনো জীবাণু ঢুকছে, 6 মাস পরে যদি এই অ্যান্টিজেনের বিরুদ্ধে আপনি অ্যান্টিবডি পান, তাহলে আইজিজি টাইপটাই পাবেন। বা এই হেপাটাইটিস যে পরীক্ষা টরীক্ষা করলে এইরকমই না, সব তো নর্মালি এরকম। বা ডেঙ্গির কথাই চিন্তা করেন, সবচেয়ে ভালো এক্সাম্পল তো ডেঙ্গি, নাকি? আমাদের তখন খুব কমন। ডেঙ্গির আমরা কি করি? টেস্ট গুলো NS1 করি না, হ্যাঁ, তারপর আইজিএম করি, আইজিজি করি, তো দেখা যায় 3 দিন পরে আর আইজিএম পজিটিভ থাকে না, নেগেটিভ হয়ে গেছে আইজিএম, এরকম না? একটু পরে গিয়ে দেখি যে আমরা আইজিজি পজিটিভ হয়েছে, আইজিজি দেই কেন? এটাই তো দেখার জন্য যে ক্রনিক হয়েছে কিনা। রোগী হয়তো অলরেডি 2-3 দিনের জ্বর হয়ে গেছে, তার তো 4-5 দিন ধরে অলরেডি পার হয়ে গেছে, এখন আইজিএম নাই, আইজিজি হয়ে গেছে, এজন্য তখন আমরা আইজিজি দিই। তার মানে আইজিজি পরে স্টেজে গিয়ে হয়, এবং এটা হাফ লাইফ বেশি, তার বাচ্চা অনেক দিনের একটা প্রোটেকশন পাইতেছে জন্মের পর, এটা একটা সুবিধা। এটা কি,
আপনার শরীরে যে আইজিজি আছে বা একজন মায়ের শরীরে যে আইজিজি, দেখা গেলো সে সারা জীবনে যেসব অর্গানিজমে এক্সপোজ হয়েছে সবকিছুর মধ্যে তার আইজিজি আছে। ধরেন ওই মা ছোটবেলায় আহ একটা ভাইরাসে এক্সপোজ হয়েছে আর কি। ধরলাম কোভিড ভাইরাসে এক্সপোজ হয়েছে। এখন তার এগেনস্ট একটা ইমিউনোগ্লোবিন জি তৈরি হয়ে আছে আজ থেকে ধরেন 10 বছর পরে। তাহলে এই ইমিউনোগ্লোবিন জিটা ওই বাচ্চাটা পাচ্ছে, বা মা তার হোল লাইফে মোটামুটি যা এক্সপোজ হয়েছে যেসব অর্গানিজমে যদি তার শরীরে, মায়ের শরীরে ইমিউনোগ্লোবিন তৈরি হয়েছে। হয়তো মা তার ক্লাস 6-এ পড়ার সময় একটা অ্যান্টিজেন এক্সপোজ হয়েছে, সেটার অ্যান্টিবডি, সেটা এখন ইমিউনোগ্লোবিন জি আছে, সেটাও তার বাচ্চার শরীরে দিয়ে দিচ্ছে। তার মানে বাচ্চা যখন পৃথিবীতে আসতেছে, সে মোটামুটি দুনিয়ার অনেক অর্গানিজমের বিরুদ্ধে অ্যান্টিবডি সে নিয়ে আসতেছে। কিন্তু এম হইলে কিন্তু সেটা পাইতো না। এম হইলে কি হইতো, মা ওই প্রেগনেন্সির সময় যেগুলো ওতে একটু ই হয়েছে, এক্সপোজ হয়েছে, সেই সময়ের বিরুদ্ধে 2-4টা ইমিউনোগ্লোবিন এম তৈরি হইতো, তাদেরকে শুধু বাচ্চার শরীরে দিতে পারতো। তাহলে আইজিজি আসার ফলে সেই বেনিফিটটা পাইতো। মা যা যা দেখতে জীবনে, মানে সে দেখেই নাই তার জীবনে, মানে ন্যাচারাল ভ্যাকসিনেশন বলা যেতে পারে, সে তার জীবনে সব অর্গানিজম দেখেই নাই। সে তো কেবল জন্ম নিল, কিন্তু অলরেডি তার শরীরে এইসবের বিরুদ্ধে অ্যান্টিবডি মা দিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা, মানে আল্লাহ রহমত আর কি। তো এইসব সুবিধা আছে। এবং ইন্টারেস্টিংলি আর একটা মজার কথা, যে এই যে মা যখন তার বাচ্চাকে চুমু খাচ্ছে, তখন মা যখন বাচ্চাকে চুমু খাচ্ছে তখন বাচ্চা ঠোঁটে চুমু খাইলো। আর বাচ্চা ঠোঁটে চুমু খাইলো, বাচ্চা ঠোঁটে তো জীবাণু আছে, বাচ্চা তো যা তা জিনিস মুখে দেয়। এই যে মুখে দিল, ঠোঁটে চুমু খাইলো, এই জীবন মায়ের শরীরে ঢুকলো না। এখন সুবিধা হইতো না যে ইমিউনোগ্লোবিন জিতছে, এখন বাচ্চার দরকার কোনটা? বাচ্চা তো মুখে জিনিসপত্র দেয় বেশি, মানে বাচ্চার এই এলিমেন্টারি ট্র্যাক্টে যেসব অর্গানিজম আছে, যেসব জীবাণু ঢুকতেছে, তার বিরুদ্ধে যদি অ্যান্টিবডি পাইতো, এটা বাচ্চার জন্য সুবিধা হতো। জি তো দরকারই আছে। জি দরকার মানে কি, ধরেন বাচ্চা মায়ের শরীর থেকে স্মল পক্সের এগেনস্টে ইমিউনোগ্লোবিন নিয়ে এসছে বাচ্চার, এবং বাচ্চা তো স্মল পক্সের দরকার নাই ওই অ্যান্টিবডি, কিন্তু নিয়ে তো আসছে। তো সবচেয়ে ভালো হতো, এখন বাচ্চার জন্মের পরে দরকার কি, এলিমেন্টারি ট্র্যাক্টে যেসব তার জীবাণু ঢুকতেছে সেগুলো তো। মা যদি চুমু খায় ধরেন বাচ্চার ঠোঁটে, সেখান থেকে যদি সে মা জীবাণু নিয়ে তার শরীরে ঢুকায়, মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হইলো, সেই অ্যান্টিবডিটা মায়ের ব্রেস্টে গিয়ে ওখানে সিক্রেট করবে ইমিউনোগ্লোবিন এ। সেই ইমিউনোগ্লোবিন এ আবার মিল্ক দিয়ে সিক্রেট হয়, যেহেতু সিক্রেট ইমিউনোগ্লোবিন, সেই মিল্ক আসবে বাচ্চার শরীরে, বাচ্চা খাবে, বাচ্চার মুখ দিয়ে যাবে ইন্টেস্টিনে, ইন্টেস্টিনাল প্রোটেকশন দেবে ইমিউনোগ্লোবিন এ। বাচ্চা এখন যেটাতে এক্সপোজ হইতে সেটা। এগুলি হচ্ছে মানে অপূর্ব রহস্য আর কি। যাই হোক, তাহলে আমরা এটা বুঝলাম যে ট্রান্সপ্লাসেন্টাল দিয়ে যাবে। তো এই যে অ্যালার্জিক রিয়াকশন, এটা কি বলা বলা লাগবে? আমরা মনে হয় মেডিকেলে যারা পড়ি না তারা অত সে জানি যে অ্যালার্জির সাথে কি সম্পর্ক, ইমিউনোগ্লোবিন ই। তো আমরা যখন হাইপার সেন্সিটিভিটি করবো, তখন আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো, এখন আর না বলি। সিচুয়েশনে কোনটা পাওয়া যায় এটা কি বলা লাগবে? এতক্ষণ ধরে অনেক বললাম না, ইমিউনোগ্লোবিন এ অপসনাইজেশন করে কে? অপসনাইজেশন, আপনি ইমিউনোগ্লোবিন বি ধরে রাখেন। আসলে এই ভদ্রলোক এগুলা তো একটু ইয়ে আছে, দরকার নেই। আপনার যদি বলে অপসনাইজেশন করে কি ইমিউনোগ্লোবিন বি করে, অপসনাইজেশন মানে আমরা জানি নিশ্চয়ই, হ্যাঁ। অ্যান্টিজেন রিসেপ্টর অন বি সেল, এটা আমরা আজকে আলোচনা করছি। বি সেলের কোন অ্যান্টিজেনটা রিসেপ্টর হিসেবে কাজ করে? ইমিউনোগ্লোবিন এম। কোন ফর্মটা? মনোমার। তারপর যে সেইন কার থাকে, এটা আমরা ছবিতে দেখেছি, এর থাকে, এম এর থাকে। যাদের মনোমারিক ছাড়া অন্য ফর্ম আছে তাদের থাকবে যে সেইনটা। তাহলে এই ফিগারটা কি, বা এই টেবিল কি মুক্ত করতে হবে, বা মুক্ত করার জিনিস এটা? বলেন কেউ একজন, এটা কি আর মুক্ত করা লাগবে কোনোদিন? ওই শান্ত আছেন নাকি? না, না না ভাইয়া। স্যার, না স্যার। এটা মুক্ত করা লাগবে কোনোদিন? করা লাগবে না ইনশাল্লাহ। তাইলে ফাংশন, ইমিউনোগ্লোবিন জি, এই ফাংশন আমরা বলে ফেলছি মনে হয়। মনে হয় না আর বলা লাগবে। তো এটা আর না বললাম, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, 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 অবশ্যই। স্যার আইজিজি এর মধ্যে, আরজিজি তো 4টা সাব ক্লাস আছে। হ্যাঁ, হ্যাঁ, চারটা এই সাবজেক্ট, হ্যাঁ 4টা ওই যে। সাব ক্লাসের মধ্যে হুম, হুম।
চারটা সাব ক্লাসের মধ্যে কোনটা মানে প্লাসেন্টা ক্রস করতে পারে? পারে নাকি পারে না? স্যার পারে কোনটা, এরকম একটা প্রশ্ন করছিল, তো উত্তর তো দিতে পারি নাই, বলতেছে আমি পড়ে তো নিও। জানি সম্ভবত যে এই তিনটা সম্ভবত পারে, যতটুকু জানতাম, তবে আমি দেখে যাবো, এগুলো মনে থাকে না তো। সম্ভবত আমি জানতাম যে 1 2 3 সম্ভবত তিনটাই পারে কিনা। ওর মনে হয় পারে না, বা এটা ফোরের একটা কোনো এক্সেপশনাল কিছু আছে আর কি, হয় পারে অথবা পারে না, এরকম দুটো আছে। আমি তাহলে দেখে জানাবো আর কি। হম। মানে কোন সাবটাইপটা, এটা আমার কি করা হয়নি, দেখেছি কোথাও কিন্তু মনে নেই। ফোরের একটা আমি এক্সেপশন কি জানি পড়ছি, আমি দেখে জানাবো না, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এটা আমি তাহলে মাথায় রাখলাম। ওইটা দেখে জানাবো কোনটা ক্রস করতে পারে বা পারে। আচ্ছা। তো ইমিউনিটি মনে হয় এগুলো বলা লাগবে না, এগুলো আমি বলে ফেলছি, হ্যাঁ। ওই মানে যখন বলতেছিলাম তখন এগুলো বলে ফেলছি। ও আচ্ছা, এটা মনে হয় বলা হয়নি যে মোস্ট এফিসিয়েন্ট কমপ্লিমেন্ট সিনথেটিক, এটা তো বললাম না, কেন আইজিএম কেন মোস্ট এফিসিয়েন্ট। মোস্ট এফিসিয়েন্ট ইমিউনোগ্লোবিন ইন অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশনে তাহলে মোস্ট এফিসিয়েন্ট কোনটা হবে বলেন তো? অ্যাগ্লুটিনেশন মানে কি? প্লটিং এই তো। এও তো আইজিএম হবে, ওই যে স্ট্রাকচার, একই স্ট্রাকচারে ঘটে। আচ্ছা, আইজি আর বলা লাগবে না, এটা আমরা ইয়েতে বলবো, যে চেইন সিকিউরিটি কম, যার একটু মানে পড়ার ইচ্ছা সেগুলো একটু দেখে নিতে পারে। এটা আসলে এই মলিকুলার ওয়েট এগুলো তো পড়ার জিনিস না আসলে। কিন্তু যদি কেউ একটু মনে করেন যে না একটু দেখে নেই, তাই দেখতে পারে, সেই জন্য এগুলো দেওয়া আর কি। এই যে এগুলো দেখতে পারেন, যে প্রায় বললাম যে একটু আগে যে প্রাইমারি রেসপন্স, এই যে কি বলে আইজিএম আইজিজির ঘটনাগুলো যে বললাম, কোনটা কোথায় তৈরি হয়, কতদিন সময় লাগে, এগুলো আর কি এখানে একটু লেখা আছে। এই যে অ্যাফিনিটি ম্যাথিউরেশন এখানেও আছে, পূর্বের থেকে তো মুক্তি স্যার পাইতেছি না। আমাদের কি প্রাইমারি রেসপন্স আর সেকেন্ডারি রেসপন্স পড়াইছেন? না, পড়াই নাই, কিন্তু এই যে কথা বলে বলছি আর কি অলরেডি এই জিনিসগুলা, যে যে 7 থেকে 10 দিন সময় লাগে প্রাইমারি রেসপন্স। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে মানে বেশি সময় লাগে এটা তো আমরা জানি, কারণ সময় নির্দিষ্ট কতদিন সেটা তার মুখস্থ রাখার উপায় নেই। প্রাইমারি রেসপন্স আমরা জানি যে একটা অর্গানিজম ঢুকলো, সেটা প্রেজেন্ট করবে, তারপর টি সেল মানে ধর একটা বি সেল সেটাকে দেখলো, বা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রেজেন্ট করবে, টি সেল অ্যাক্টিভ হবে, সেই টি সেল আবার বি সেলকে অ্যাক্টিভ করবে, সেই বি সেল থেকে প্লাজমা সেল হবে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি হবে, মানে সময় লাগবে একটা দীর্ঘমেয়াদী পথ, 7 থেকে 10 দিন সময় লাগবে। আর সেকেন্ডারি রেসপন্স কিন্তু মেমোরি সেল তৈরি হয়ে আছে, তাহলে তার সময় কম লাগবে, 3 থেকে 5 দিন। প্রাইমারি রেসপন্স মেইন ইমিউনোগ্লোবিন টাইপ কি বলেছি আমরা, ইমিউনোগ্লোবিন এম, এটা তো আমরা জানি। কারণ কি? কারণ কি? কেউ বলেন কেন প্রাইমারি মেইন মানে ইমিউনোগ্লোবিন এম? জানেন আপনারা সবাই? বলেন, কেউ বলেন। এম কেন, অন্য ওগুলো নয় কেন, প্রাইমারিতে কেন এম? এটা আমি অনেকবার বলেছি গত ক্লাসে। জিনের সিকোয়েন্স, ওই কেউ বি বলেন। ডি জি প্রথমে এম এর সাথে বাইন্ড করতে পারে, এটাই সবচেয়ে হ্যাঁ, কাছাকাছি তাই প্রথমেই মনে হয়। এম, প্রথমেই এম। জিন সিকোয়েন্সের প্রথমেই জি, ভেরিয়েবল রিজনের পরেই প্রথম ডাইভার্সিটি রিজন, তারপর মিউল জয়েনিং চেন ছিল। রিজন, তারপরেই হচ্ছে এম এর জি এম। আর ডি জিন। তাহলে বাই ডিফল্টই হচ্ছে প্রথমে এম তৈরি হয়, হ্যাঁ। গত ক্লাসে বলেছি, নাহলে গত ক্লাস দেখেন ক্লিয়ার হয়ে যাবে। স্যার তাহলে একটা তাহলে প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার তাহলে ওই যে আপনার প্রোটোজোয়া বা হেলমিন থেকে ইনফ্লেকশন হয়ে প্রথমে মানে আইজি ইটা কেন মারা যায় তাহলে স্যার? মানে প্রথমে আসে না, প্রথমে আইজি আসার কোনো অপশনই নাই, সিস্টেমই নাই, প্রথমে আইজি আসবেই না। যাই হোক, প্রথমে আইজি আসবে না। যখন বুঝবে শরীর যে আইজি দরকার, সেই মুহূর্তে প্রথমে এম তৈরি হতেই হবে বাই ডিফল্ট। এম তৈরি হয়েছে বলেই কিন্তু এই যে ডিসেল রিসেপ্টরটা এম, হ্যাঁ। ডিসেল রিসেপ্টরটা কি ইমিউনোগ্লোবিন এম না? তার মানে ওটা এম তৈরি হয়েছে অলরেডি, এই জন্যই তো ডিসেল রিসেপ্টরটা এম হয়েছে। প্রথমে ই তৈরি হওয়ার সিস্টেম নাই, প্রথমে এম তৈরি হবে। এবং যখন একটা অর্গানিজম আসবে, তখন এমই তৈরি হবে, এমই তৈরি হবে বাই ডিফল্ট, ওর নেচার এটাই। কিন্তু যেই মুহূর্তে তার এনভায়রনমেন্টে সিগন্যাল থাকবে, ধরেন একটা হেলমেট ঢুকলো বা একটা অ্যালার্জেন, যেই মুহূর্তে তার এই তো আসলে এনভায়রনমেন্ট দিয়ে কন্ট্রোল হয়। মানে সাইটোকাইন কোনটা আছে আশেপাশে, ধরেন তার আশেপাশে ইন্টারলিউকিন 4 আছে অনেক, এই সেলগুলো আসলে ইন্টারলিউকিন 4 আছে মূলত আছে। এদের কারণে তার সিগন্যাল যাবে যে আপনার এখন এম দিয়ে কাজ হবে না, আপনার এম না, আপনি ই তৈরি করেন, আমার ই লাগবে। তখন ক্লাস সুইচিং হবে, ক্লাস সুইচিং হইতেও ফল লাগবে। মানে তার ক্লাস সুইচ হয়ে ই তৈরি হইতে হবে, ক্লাস সুইচ হয়ে ই তৈরি হইতে হবে। ক্লাস সুইচ মানে হেভি চেঞ্জ চেঞ্জ হতে হবে, নিউ চেঞ্জ হয়ে, মানে আমরা যেটা বললাম যেটা এইরকম যদি এরকম ই হয়। আর এই যে হাইপার সেন্সিটিভিটি যদি বলেন, অ্যালার্জি রিয়াকশন, এগুলো কি বলি আমরা, যে সেকেন্ড অর সাবসিকুয়েন্ট এক্সপোজার হয়, তাই না?
তোমরা প্রথমে একবার সে দেখে জি আসি স্যার। কি হয়। তো ধরেন এখানে ভেরিয়েবল রিজন, হ্যাঁ, এখানে ভেরিয়েবল রিজন মনে করেন, এখানে ডাইভার্সিটি রিজন, এখানে ওই যে জয়নিং আর কি, জিএসআই। তারপরে হচ্ছে কি আসছে আমাদের, ওই যে ধরেন নিউ ইয়ার হেভি চেইন এখানে, ডেল্টা হেভি চেইন এখানে, গামা, এপসাইলন, আলফা। এই তো যখন আপনার সিগন্যাল আসলো যে না তুমি তুমি এম তৈরি করো না, তুমি তৈরি করো হচ্ছে ই, তাই তো, তখন এই জিনিসটা আছে, এটা তো চেঞ্জ হয় না, এটা তো সে জন্ম থেকেই নিয়ে আসছে। ওই যে রিসেপ্টরের জন্য, যেটা দ্বিতীয় রিসেপ্টরের জন্য ভিডিজি, যে রিজনটা, এটা সে জন্ম থেকে নিয়ে আসছে। এরপরে বলবে কি যে না আমার এখন নিউ দরকার নাই, তুমি এখন আমার এপসাইলন তৈরি করে দাও। তখন সে বলবে কি ওই এইড নামে একটা জিনের সাহায্য নিয়ে, এই এনজাইমের সাহায্য নিয়ে এই জায়গায় ডিএনএ একটা কাট দিবে, একটা কাঁচি মেরে, এটা ধরো একটা কাঁচি, কাঁচি দিয়ে এই জায়গায় একটু কাটবে, একটা কাঁচি দিয়ে এই জায়গাটা কেটে দেবে, দুই জায়গায় গ্যাস করে কেটে দিয়ে এই জিনের এই প্রান্তটা আর এই প্রান্তটাকে জয়েন করে দিবে আর কি। মাঝখানেটুকু ফেলে দিয়ে এখানে এরকম ছিল, মাঝখানেটুকু কেটে দিয়ে এরকম করে জয়েন করে দিল, চেইন হলো। তখন ভি ডি জি এর পরে এপসিলন চলে আসবে, তারা একটা এমআরএনএ তৈরি করবে, সেখান থেকে প্রোটিন তৈরি হবে। যাই হোক, তো মানে ক্লাস সুইচিং হবে আর কি, এটা তো মূল কথা। যত দ্রুতই হোক ক্লাস সুইচ দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি প্রডিউস কম হবে কোথায়, প্রাইমারি রেসপন্স। সেকেন্ডারি রেসপন্সে বেশি হবে, শুধু বেশি তো তাই না, সেকেন্ডারি রেসপন্সের যে অ্যান্টিবডি গুলা, সেগুলো কিন্তু খুব টাইটলি বাইন্ড করে অ্যান্টিজেনের সাথে, একেবারে পারফেক্ট, খাপে খাপ মর্জিনার বাপটাই, মানে খুবই পারফেক্ট। কারণ হচ্ছে প্রাইমারি রেসপন্সের যে অ্যান্টিবডি সেগুলো তখনও ওই যে অ্যাফিনিটি ম্যাচুরেশন হয় না। অ্যাফিনিটি ম্যাচুরেশন পরে বলবো ইনশাল্লাহ, মনে হয় না বলা সম্ভব আজকে, কারণ আজকে অলরেডি 1 ঘন্টার মতো চলে যাচ্ছে, ইমেল গুলো শেষ করতে পারি নাই, বাকিগুলো দিয়ে কি করবো। ডিউরেশন অফ অ্যান্টিবডি রেসপন্স, এটা তো শর্ট, এটা তো লং, হ্যাঁ, এটা বলে ফেলছি যে হাফ লাইফ কার বেশি, ইমিউনোগ্লোবিন জির বেশি, হ্যাঁ, অনেক দিন। এক্সাক্ট টাইমটা আমার মনে নাই, করেছিলাম কিন্তু ভুলে গেছি। হাফ লাইফ জির অনেক বেশি আর কি। অ্যাফিনিটি ম্যাচুরেশন, এই যে বলে একটু আগে তো বললাম এই কথা, যে অ্যাফিনিটি ম্যাচুরেশন এই ভদ্রলোকের ক্ষেত্রে হয় না, এইখানে হয়। যদি আপনাদের আগ্রহ থাকে আমি পরে বলবো না ক্লাসের শেষে অ্যাফিনিটি ম্যাচুরেশন কি জিনিস। তো ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে গেলাম, হ্যাঁ। আমি ক্লাস এগুলো মানে আমি চাই যে এইসব শখ টক এগুলো কোনোদিন মুখস্থ করবেন না, মানে আপনার সবগুলো পয়েন্ট মনে থাকবে না, কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যাফিনিটি ম্যাচুরেশন কোথায় হয়, বা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কি বলে কোথায় অ্যান্টিবডি কম প্রোডাকশন হবে, বা কোথায় মোর স্পেসিফিক টাইটলি বাইন্ডিং অ্যান্টিবডি প্রোডাকশন হবে, এটা যদি আপনার মুখস্থ না করা থাকে, এটা যদি আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারেন, তাহলে আপনার রেসিডুয়াল নলেজ তৈরি হবে। রেসিডুয়াল নলেজ তৈরি হলে ওই যে অনেকে বলে না, পরীক্ষা ধরেন রেসিডেন্সি পরীক্ষা দিল, বললো যে আমি তো 2 মাস করে চান্স পাইছি, আসলে সে 2 মাস পরে নাই, সে তার হয়তো এমবিবিএস লেভেলে এত ভালো করে পড়ছে, তার অনেক কিছু এখন মনেই আছে, মানে সে দৌড়টা শুরু করছে আপনার থেকে 50 মিটার আগে। আপনি ধরেন অনেকে কেউ যখন পড়েন নাই, আপনার প্রথম থেকে শুরু করা লাগছে, ধরেন এমবিবিএস ফাঁকি টাকি দিচ্ছেন, বা আপনার কথা না, ধরেন আমাদের কথাই বলছি। আর একজন মনে করেন এমবিবিএস অত ভালো করে পড়ছে যে ওর অনেক কিছু এখন মনেই আছে। মনে করেন আপনি লিভার সিরোসিস শুরু থেকে পড়া লাগবে, লিভারের অ্যানাটমি কি, হেপাটিক লোবিউল কি, এই এসিনাস কি, এগুলো আপনার এখন পড়া লাগতেছে। কিন্তু দেখেন যে অলরেডি জানে হেপাটিক লোবিউল কি, এসিনাস কি, হিস্টোলজি কি, সব জানে। তো ও শুধু এখন প্যাথোলজি পড়লেই চলবে, তো কথার কথা। তাহলে আপনার এখন হিস্টোলজি থেকে শুরু করা লাগছে। এই জন্য ও 2 মাস হইতেছে, কিন্তু আসলে 2 মাস পরে নাই, ও পড়ছে ওই 5 বছর প্লাস 2 মাস। তো ব্যাপারটা এরকম আর কি। তো আমি চাচ্ছি যে আপনারা ইমিউনোলজি আর একটা আপনাদের জন্য তথ্য দিয়ে রাখি, যদি সম্ভব হয়, আল্লাহ যদি করে, লাস্ট ক্লাসে আমি চেষ্টা করব 30 মিনিটে পুরো ইমিউনোলজির একটা ডেমো দেওয়ার জন্য। ওই 30 মিনিটে যা শুনবেন, আপনিও যাতে 30 মিনিটে পুরো ইমিউনোলজি কাউকে পড়ায় দিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি ইমিউনোলজি বুঝে ফেলছেন। আশা করা যায় 30 মিনিটে পুরো ইমিউনোলজি একটা ডেমো দিতে পারবো, যদি সময় হয় কিংবা সবকিছু ঠিকঠাক থাকে। তো আমরা এখন প্রাইমারি ইমিউন রেসপন্স আরো একটু, যে দেখতে চাইলেন আরো একটু ভালো করে লেখা আছে, একটু দেখে নিন। এটা নিয়ে আর কথা না বলি, হ্যাঁ, এখানে এটা একটু লেখা আছে। ও এখানে সম্ভবত লাইভ স্ক্রিনটা দেওয়া আছে, আহ, সম্ভবত মনে নেই আমার, দেখে নিন।
আচ্ছা, মনোক্লোনাল আর পলিক্লোনাল অ্যান্টিবডি আমরা গত ক্লাসে বলেছিলাম না একটু? আমার মনে হয় বলেছিলাম। না বললে আমি বলবো, কিন্তু আমার মনে হয় আমি বলেছিলাম। যে বলে থাকি কেউ একটু বলেন, জাস্ট কি করেন, হ্যাঁ বলছি, তাহলে স্কিপ করে যাই, কারণ সময় স্যার অনেক যাচ্ছে আর কি। একটু বলেছিলেন, বেশি বলেন নাই। আচ্ছা, একটু বলেছিলাম বলতে, হ্যাঁ যা বলেছি ওটাই মনে হয় এনাফ, মানে ই করার জন্য। আহ দেখি যদি একটু না এটা না বুঝেন, তাহলে আমি এটা প্রয়োজনে বলতেছি। এটা দেখেন, হোমোজেনাস পপুলেশন অফ ইমিউনোগ্লোবিন, এটা বলেছিলাম যে মনোক্লোনাল মানে সিঙ্গেল ক্লোন অফ সেল, একই ধরনের একটা সিঙ্গেল হয়তো এপিটোপ দেখতে, বা একটা ছোট্ট জিনিস এপিটোপ, যার এগেনস্টে একটা ক্লোন তৈরি হইতে, তারা সেল তৈরি করতে। ধরা যাক আমরা এখন কথা বলি, মনে করেন এই একটা আমার ইন্টিজেন, এটার এগেনস্টে আমার বি সেল অ্যাক্টিভ হয়েছে, সেই বি সেল আপনার অ্যান্টিবডি তৈরি করছে। তো ওর এগেনস্টে যত বি সেল তৈরি করতে মানে অ্যাক্টিভ হয়েছে, সবাই একই রকম, এটা তো মনোক্লোনাল। বি সেলের একটা প্রলিফারেশন হচ্ছে, ক্লোন হয়েছে। তো ওই এপিটোপকে যারা যারা চেনে, আমরা আগের দিন বলেছিলাম অবশ্য যে ক্লোনাল সিলেকশন কি, ওটা একটু দেখে নিন, তাহলে এটা বুঝবেন আশা করি। বা আমরা যদি একটা এক্সাম্পল দিই, মাল্টিপল মাইলোমাই, একটা ক্যান্সার বা যে কোনো কিছুই আমরা জানি টিউমার সেলগুলো তৈরি হয় সিঙ্গেল একটা সেল থেকে। মানে সিঙ্গেল একটা সেলে সমস্যা, সেই সেলটাই আজকে ধরেন 1 কেজি ম্যাচের একটা টিউমার হয়েছে, তার সমস্যা শুরু হচ্ছে সিঙ্গেল একটা সেল থেকে। এই যে মানে প্লাজমা সেলের টিউমার, মাল্টিপল মাইলোমা, ও দেখা যায় সিঙ্গেল একটা সেলে মিউটেশন ঘটে আজকে এতগুলো সেল হইতে, সবাই একই ধরনের প্রোটিন তৈরি করতেছে, এই জন্য নাম হচ্ছে মনোক্লোনাল প্রোটিন, বা মনোক্লোনাল গ্যামোপ্যাথিও বলা হয়, বা প্যারাপ্রোটিনিয়াও বলা হয়। তাহলে মনোক্লোনাল জিনিসটা বুঝলাম। আর হেটারোজেনাস কারণ একটা এন্টিজেন ঢুকছে, অনেক বাবুতি এর একটা এপিটোপ এরকম, একটা এপিটোপ এরকম, এটা বোঝানোর জন্য একটা এরকম একটা এরকম। এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে কিছু সেল আছে যারা এই এন্টিজেনকে চেনে, এই এপিটোপকে চেনে, এই সেলের যে ক্লোনটা, এরা হচ্ছে পলিফাইড করে একটা ক্লোন তৈরি করলো। আবার একে চেনে এরকম এন্টিজেন আছে যার বি সেলের, সেই বি সেল প্রলিফাইড করে একটা ক্লোন। একে চেনে এরকম এন্টিজেন আছে যে বি সেলের, আবার একে চেনে এরকম এন্টিজেন আছে বি সেলের, এরকম আর কি, তাদের একটা ক্লোন তৈরি, তাহলে পলিক্লোনাল হইলো। এখন মনোক্লোনাল পলিক্লোনাল ইউজ আছে। হুম? আচ্ছা, এই যে জেনারেটেড বাই সিঙ্গেল বি সেল ক্লোন, হ্যাঁ, ডিফারেন্ট বি সেল ক্লোন, ইমিউনোহিস্টোকেমিক্যালি সিমিলার, যেহেতু একটা ক্লোন থেকে একই জিনিস, তাহলে হচ্ছে ডিসিমিলার। টার্গেটেড থেরাপিটা ইউজ করা হয়, টার্গেটেড থেরাপি, এটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট। যদি একটা লাইন ইম্পর্টেন্ট হয় এখান থেকে, তাহলে হচ্ছে সেটা এটা, যে টার্গেটেড থেরাপিতে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজে লাগবে, আমাদের প্রাত্যহিক জীবনে, বাস্তবিক জীবনে কাজে লাগবে। সেটা যদি একটা এক্সাম্পল দিই, আপনারা জানেন যে ব্রেস্ট টিউমারের, ব্রেস্টের কার্সিনোমা গুলো ক্লাসিফাই করা হয় কিন্তু এখন মলিকুলার একটা ক্লাসিফিকেশন বলে, কেউ কি জানেন সেটা? বা এই জিনিসগুলো কি মলিকুলার নাম তো শুনছেন? পড়া হয় নাই স্যার। ERP আর হার্ট টু, নাম শুনছেন কি? জি স্যার, এটা হ্যাঁ, শুনছি স্যার, এই ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর। হ্যাঁ, স্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে, এখন তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলা সম্ভব না, জাস্ট বলি যে এই জিনিসগুলো হচ্ছে, ধরেন একটা ব্রেস্টের টিউমারে স্ট্রোজেন রিসেপ্টর আছে সেলগুলো, টিউমার সেলগুলো, বা প্রজেস্টেরন রিসেপ্টর আছে, বা হার টু রিসেপ্টর আছে। এটা হচ্ছে তার মানে, তাই তার মানে পজিটিভ মানে স্ট্রোজেন রিসেপ্টর আছে। হার টু যেটা, এইটার যেসব হার টু পজিটিভ টিউমার, সেখানে একটা ট্রিটমেন্ট দেওয়া যায়, তার নাম হচ্ছে ট্রাস্টুজুম্যাব। ট্রাস্টুজুম্যাব, হ্যাঁ, ট্রাস্টুজুম্যাব বা ট্রাস্টুজুম্যাব একটা এক্সাম্পল দিই, আরো এক্সাম্পল অনেক আছে, বইপত্র দেখে নিন। এগুলো তো মনোক্লোনাল অ্যান্টিবডি, মানে হচ্ছে সিঙ্গেল একটা জিনিসের বিরুদ্ধে একেবারে টার্গেটেড থেরাপি, টার্গেট করে শুধু ওই জিনিসটাতেই কাজ করবে, এটার নাম হচ্ছে টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি এখন বলা আসলে সম্ভব না এই মুহূর্তে, বড় জিনিস, জাস্ট এটাই মনে রাখেন যে একটা টার্গেট করছি আমি, যে এই জিনিসটা আমি টার্গেট করলাম, ধরা যাক এইটা আমার শরীরে আছে, এটাকে আমি ধ্বংস করবো, এটার জন্য একটা টার্গেটেড অ্যান্টিবডি দিলাম, তো সে শুধু ওইটাকেই চিনবে। এটার নাম হচ্ছে টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি মানে মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধগুলোর নামের শেষে সাধারণত এরকমই থাকে, এম এ বি। এম এ বি মানে কি? যেমন ইনফ্লিক্সিম্যাব, একটা ওষুধের নাম, হয়তো নাম শুনে থাকবেন। ম্যাব মানে মনোক্লোনাল অ্যান্টিবডি। হুম, তো লাস্টে ম্যাব আছে আর কি, এই জন্য বলবো। তারপর হচ্ছে
ইনক্রিজ চান্স ফর ক্রস রিঅ্যাক্টিভিটি, আচ্ছা এটা তো হাইলি স্পেসিফিক। বাইন্ড উইথ ওয়ান এপিটোপ অনলি, আমরা বললাম যে মনোক্লোনাল জিনিসটা কি তৈরি করছি ওটার সাথে বাইন্ড করার জন্য, ওই সিঙ্গেল এপিটোপের সাথে বাইন্ড করার জন্য। আর এটা হচ্ছে ক্রস রিঅ্যাক্টিভিটি, মানে কি পলিক্লোনাল জিনিস ডিসি একটার জন্য সে আর একটার সাথে গিয়ে বাইন্ডিং করতে পারে। এটা ডিটেলস এই মুহূর্তে বলা সম্ভব না, বোঝানো। হাইব্রিডোমা টেকনিক ইউজ করা হয়। হাইব্রিডোমা এখন আমি ডিটেলস বলতে পারবো না বলতে সময় আসলে হয়ে যাবে, যেহেতু আর এত জরুরি না। জাস্ট বলে রাখি যে হাইব্রিডোমা নাম হচ্ছে হাইব্রিড বিকাশ। হাইব্রিড মানে দুটো জিনিসকে এক করা। মানে কি, এটা আমাদের মানে ল্যাবে তৈরি করা হয় মনোক্লোনাল সেলগুলো, মানে প্রোটিন গুলো কিভাবে, ধরা যাক কারো মাল্টিপল মাইলোমা আছে, সেই মাইলোমা সেল, তো টিউমার সেলগুলোর একটা বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে ইমমর্টাল, মানে মরে না কখনো, তাই তো? এদের মানে বাস ইমমর্টাল আর কি, অসীম মানে সেল ডিভিশনের ক্ষমতা নিয়ে জন্মেছে, এই জন্য তো টিউমার হয়েছে। তো এই মাইলোমা সেল সাথে আমি যে আমার যে টার্গেট জিনিস যেটা আমি বানাতে হচ্ছি, সে একটা লিম্ফোসাইট মনে করে, এই লিম্ফোসাইট আর ওই মাইলোমা সেল দুটাকে আমরা একসাথে করি। আরো কিছু ঘটনা আছে, ডিটেলস না যাই। এই দুটাকে একসাথে করে ওইটা হচ্ছে রিজেনারেটিভ ক্যাপাসিটি, ওইটার রেপ্লিকেশন ক্যাপাসিটি, আর এটা হচ্ছে প্রোটিন তৈরির ক্যাপাসিটি, দুটাকে একসাথে কম্বাইন করে মনে করেন একটা অ্যান্টিবডি তৈরি করা, যেটা বলে হাইব্রিডোমা টেকনিক। ওটা লেন্স পড়লেও পাবেন, লেন্সেও আছে, এই যে একটা ছবি আছে লেন্সে, হ্যাঁ এটা বললাম না, ইম্পর্টেন্ট। এখন আমরা ঢুকবো এমএসসি তে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? ভাইয়া ওই যে Yes. বললেন না একটা মেডিসিন যে ম্যাব, মনিপুলার অ্যান্টিবডি, এটা আসলে মানে কি কাজে লাগে, মানে এটা কি করে অ্যাকচুয়ালি? মনোক্লোনাল অ্যান্টিবডি অনেকগুলো আছে, অনেকগুলো ইউজ আছে। আমি এক কাজ করবো না, আমি ছবি তুলে দিব না, হ্যাঁ মানে বক্সই দেওয়া আছে, ইয়ে তো লেন্সেও আছে। আর আমি আরেকটা বইও দেখছি, ওই বড় বই আর কি, ওটা পড়া সম্ভব না। এই যে লেন্সে আছে আপনি এরকম আছে একটা স্যার। শখ দেখবেন আর কি, হ্যাঁ লেন্সে একটা শখ আছে এরকম দেখা যাচ্ছে হুম। কিনা জানি না। হ্যাঁ, এরকম একটা বক্স টেবিল আছে, হ্যাঁ টেবিল থেকে মানে কেন কোন কাজে ইউজ দেওয়া আছে সব, আমি প্রয়োজনে শেয়ার করবো না পরে, হ্যাঁ। লেন্স তো সবাই আচ্ছা ভাইয়া, মোটামুটি ঠিক পড়েন আছে। আশা করা যায়, আমি উঠাই দিব না, তাহলে একটু বুঝবেন। ওখানে আপনার কি আছে, ক্লিনিক্যাল ফাংশন আছে, নাম আছে, টার্গেট কোনটা, কোন টার্গেট মানে কার টার্গেটে করা হচ্ছে, মানে টার্গেটের যে থাকবে বললাম, এবং স্পেসিফিক সবকিছু আছে, আশা করা যায়। আর কোনো কোশ্চেন? আমি টেস্টোজেনের উদাহরণ দিলাম কারণ আমি মানে মানে ধরে নিচ্ছি যে এটা মোটামুটি সবাই জানেন, হ্যাঁ সবাই তো জানেন না, এই যে ইয়াতে হাঁটু সবাই চিনেন, সেই জন্য ওই উদাহরণটা দিচ্ছি আর কমন উদাহরণ। আচ্ছা, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এইটাও একটা জটিল জিনিস, কিন্তু এটা আমরা জটিলতায় যাবো না, কারণ আমার গতদিন গিয়ে শিক্ষা হয়ে গেছে যে জটিলতায় যাবো না। কিন্তু ওই ইয়ার মতোই, ওই যে বি সেল রিসেপ্টর যেমন আমরা পড়লাম না, ভেরিয়েবল রিজন মানে ভিডিজে মনে করবেন না যেটা, এই ভদ্রলোকের এরকম ভেরিয়েবল হাইপার ভেরিয়েবল রিজন আছে আর কি। তো আমরা জটিলতা না গিয়ে এই ছবিটা আগে দেখি, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। আরো ছবি আসবে, ছবিগুলো মাথায় রাখতে হবে। এমএসসি মনে রাখতে চাইলে, ওর ঘটনা বুঝতে চাইলে আপনার ছবিগুলো মাথায় রাখতে হবে। এইটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার কত কেউ একজন বলেন দেখি, দেখেই বলেন 14 সমস্যা নেই। নাকি? ক্রোমোজোম 6, ক্রোমোজোম 14 যে বলেছেন সে ঠিক। ক্রোমোজোম 14 হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন, হ্যাঁ যেটা আমরা পড়লাম এতক্ষণ, ইমিউনোগ্লোবুলিন হেভি চেইন করলাম না, ওটা হচ্ছে ক্রোমোজোম 14 সাথে রিলেটেড, মানে 14তে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, ক্রোমোজোম 14। এটা হচ্ছে ক্রোমোজোম 6, হ্যাঁ। তাহলে ক্রোমোজোম 6 এর শর্ট আর্ম আমরা জানি, যে আমাদের ক্রোমোজোমের শর্ট আর্ম আছে যেটাকে বলা হয় পি, আর লং আর্ম আছে সেটাকে বলা হয় কিউ, তাই তো? পি মানে পেটিট, পেটিট মানে শর্ট, আর কিউ মানে কিছু নাই, পি এর পরের অক্ষর কিউ, এই জন্য নাম দেওয়া হয়েছে কিউ। তাহলে পি আর কিউ, এই ক্রোমোজোম যদি এটা 6 নাম্বার হয়, 6 নাম্বার ক্রোমোজোমের শর্ট আর্মে কিছু জিন আছে, যে জিনগুলো তো আলটিমেটলি প্রোটিন তৈরি করে, সেই জিনগুলোর থেকে আমাদের তৈরি হয় এমএইচসি প্রোটিন, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই নাম থেকে বোঝা যাচ্ছে মেজর যেহেতু বলা হয়েছে, তার মানে তাকে কারোর সাথে কম্পেয়ার করেই নাম বলা হয়েছে মেজর। মানে আমি যদি কাউকে বলি যে এই ছেলেটা বড়, তার মানে কারোর সাথে তুলনা করে তো তাকে বড় বলছি। তার মানে ওই যে যেমন বলছিলাম যে ম্যাক্রোফেজ থাকলে মাইক্রোফেজও থাকা উচিত, এরকম মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স থাকলে
মাইনর হিস্টো কম্পাটিবিলিটি কমপ্লেক্স থাকা উচিত। যেমন আজকে বললাম স্মল পক্স এর কথা, স্মল পক্স কি এমনি এমনি নাম দিচ্ছে, তাহলে নিশ্চয়ই বড় পক্সও আছে নাকি, থাকা উচিত তো। হ্যাঁ, বড় পক্সও আছে, গ্রেট পক্স বলতো ওটাকে, সিফিলিসকে বলা হতো গ্রেট পক্স। আচ্ছা, তো এমএসসি হচ্ছে মেজর হিস্টো কম্পাটিবিলিটি কমপ্লেক্স, তার মাইনরও আছে কিছু, সেসব আমরা আলাপ করব না। মেজর মানে এটাই প্রধান, হিস্টো মানে কি টিস্যু, কম্পিটিবিলিটি মানে কম্পিটিবল কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স কথা বাদ। তাহলে আমাদের যে এটা কেন গুরুত্বপূর্ণ, এমএসসি কেন গুরুত্বপূর্ণ? এমএসসি গুরুত্বপূর্ণ কখন? আমাদের মেইনলি ট্রান্সপ্লান্টের সময়। ট্রান্সপ্লান্ট তো আমাদের এখন সারা পৃথিবীতেই খুব গুরুত্বপূর্ণ জিনিস, তার মানে এমএসসি গুরুত্বপূর্ণ। ট্রান্সপ্লান্টে এমএসসি কেন লাগবে এটা আমরা বলবো, কিন্তু আমরা নামটা বোঝার চেষ্টা করি। নামটা বুঝছেন কিনা? হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স মানে আমি আমার আমাকে যদি কেউ একটা কি ডোনেট করতে চায়, একটা অর্গান, ধরো এক লিভার ডোনেট করতে চাইলো, সেই লিভারটা কম্পেটিবল কিনা আমার সাথে, লিভারটা টিস্যু মানে হিস্টো, কম্পেটিবিলিটি আছে কিনা, কম্পেটিবল কিনা, আমার শরীরে চলবে কিনা ঠিক মতো, সেটা আমি দেখবো। এই জন্য নাম হচ্ছে, যে জিনিসটা দিয়ে দেখি সেটা হচ্ছে এই প্রোটিন গুলো দিয়ে দেখি, এই জন্য এই প্রোটিন গুলোর নাম মেজো হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স। নামকরণ নিয়ে ঝামেলা শেষ। আর এই ভদ্রলোকের আরেকটা নাম আছে HLA, হিউম্যান লিউকোসাইট এন্টিজেন। হিউম্যান লিউকোসাইট এন্টিজেন, লিউকোসাইট মানে কি? WBC, হোয়াইট ব্লাড সেল, তাই তো? হোয়াইট ব্লাড সেল কিন্তু হোয়াইট না, হ্যাঁ, যাই হোক। তো হোয়াইট নামকরণ করানো আমি বলছিলাম মনে হয় গত ক্লাসে। হ্যাঁ, তো এখন হিউম্যান লিউকোসাইট এন্টিজেন, এটা আসলে লিউকোসাইটের প্রথম আবিষ্কার করছে, এই জন্য নাম এইরকম, ঠিক আছে? তার মানে কি এই জিন কি শুধু লিউকোসাইটেই থাকে? হুম, হেপাটোসাইটে থাকে, হেপাটোসাইট, এই জিনগুলো কি হেপাটোসাইটে থাকে? হ্যাঁ, সবগুলোতেই থাকে। সব সেলেই থাকে। তো ওই ক্লাসেই বললাম যে সব চিন্তা ভাবনা ভুলেও করবেন না যে এক্সেল থাকে, এক্সেল থাকে না। সব সেলেই 46টা ক্রোমোজোম, সব সেলেই একই জেনেটিক সেট আপ। কিছু এদিক সেদিক আছে, সেগুলো পলিমরফিজম, সেগুলো হিসেবের বাইরে, কিন্তু সব সেল তো একই জিনিস নিয়ে আছে। কারণ আপনি তো সব জাইগোট থেকে পাইছেন, সেই স্পার্ম এবং ওভাম, সেখান থেকে তো আজকের আমরা। স্পার্ম ওভাম জানি আসছে, আপনি সব সেলে তাই পাবেন, যদি না মোসাইসিজম বা অন্য কোনো কিছু হয়, তাহলে সেগুলো আলাদা কথা। তো সব সেলে সব জিন অ্যাক্টিভ, এটা ডাব্লিউএস অ্যাক্টিভ। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি, এটার নাম হচ্ছে হিউম্যান লিউকোসাইট এন্টিজেন। এবং এটার দেখেন, এই যে ক্রোমোজোম 6 যদি হয়, আমি যদি ছবিটা আঁকি ক্রোমোজোম 6 এর, এখানে একটু জাস্ট দেখে নিই, পরে আমরা ছবি আঁকতেছি। ধরেন এর একটা ক্রোমোজোমের রিজন থাকে, বিভিন্ন রিজনে বিভিন্ন জিন থাকে। তো ক্রোমোজোমের যে জায়গাটায় যে জিনটা থাকে, ওই জায়গাটার নাম কি? কি একজন বলেন? লোকাস। ক্রোমোজোমের যে জায়গা, হ্যাঁ বলছেন লোকাস, জি স্যার। লোকাস না, জি স্যার। ক্রোমোজোমের যে লোকেশনে একটা জিন থাকে, সেটা একটা লোকাস। এটা তো জানি আমরা সবাই। তাহলে ক্রোমোজোমের এই জায়গাটা ধরলাম একটা জিন আছে, এত জটিল নাম না, ধরেন জিনটার নাম হচ্ছে কলা, সহজ জিন দেখবি, ধরুন একটা কলা নামের একটা জিন আছে এই জায়গায়। তাহলে সেম যেহেতু সেট, আমি একটা ক্রোমোজোম পেয়েছি বাবার কাছ থেকে, একটা ক্রোমোজোম পেয়েছি মায়ের কাছ থেকে, প্যাটার্নাল ম্যাটার্নাল ক্রোমোজোম সবারই তাই। এইখানে আবার একটা জিন আছে যেটার নাম কলা, তাহলে এইখানে একটা জিন থাকবে যেটার নাম কলা, একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে পাওয়া। তা এই জিনটা যে লোকেশনে আছে তার নাম হচ্ছে লোকাস। এবং এই যে দুইটা জিন, একটা প্রায় আরেকটার মতোই বা প্রায় একই, এই জিনকে একটার সাপেক্ষে একটাকে কি বলবো? একটার একটা এলিল, হোমোলোগাস। হ্যাঁ, এলিল, তাই তো? এলিল বলি না আমরা, জি জানি তো স্যার। আমরা সবাই, হোমোজাইগাস হেটেরোজাইগাস, জানি তো, এলিল। এখন এই জিনিসগুলো তো ক্লিয়ার। তাহলে এই যে ক্রোমোজোম 6 এর এখানে একটা ধরেন জিন আছে, এখানে ধরেন কি কি জিন আছে,
এইখানে ধরেন কিছু জিন আছে, এইখানে একটা দাগ দিছি মানে একটা জিন তা না, এখানে আসলে তিনটা জিন আছে। এই সেলে এ, এই সেলে বি, এই সেলে সি, এরকম তিনটা জিন আছে এই দাগের, ছোট্ট দাগের মধ্যে, বুঝাইছি। এখানে আমি বড় করে দেখাবো পরে। তারপর এখানে দেখেন, এখানে তিনটা জিন আছে, এই সেলে ডি আর, এই সেলে ডি কিউ, এই সেলে ডি কিউ, মানে পি কিউ আর উল্টা দিক থেকে আর কি। আর এ বি সি না, আসলে এটা সিরিয়াল সিকোয়েন্সটা হচ্ছে এ সি আর, সিকোয়েন্স যদি আমরা মিলাই তাহলে সিবি হবে। এটা আমরা বুঝছি কিনা, এটা বোঝা জরুরি, তাইলে আর এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা ছবি আঁকি, দেখি ধরলাম এটা শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6, এটা লং আর্ম, আমরা লং আর্ম নিয়ে টেকনিক করি না, আঁকলাম। এখন এখানে আমার ধরে রাখ তিনটা জিন আছে, তিনটা জিন আছে। তারপর এইখানে আমার ধরেন কিছু জিন আছে, আচ্ছা এটা যদি গুরুত্বপূর্ণ না, এটা আমরা অত গুরুত্ব দিলাম না। আর কি আছে, ধরলাম এখানে তিনটা জিন আছে। এই যে রিজনের তিনটা জিন, এরা তৈরি করে কি ক্লাস 1 এমএসসি। এমএসসি ক্লাস আমরা জানি না, ক্লাস 1 আর ক্লাস 2 আমরা জানি। এইখানে যে তিনটা জিন, ওরা তৈরি করে ক্লাস 2 এমএসসি জিন, মানে প্রোটিন। জিন তো প্রোটিন তৈরি করে, ক্লাস 2 প্রোটিন। আর এখানে হচ্ছে বলা হয় মাঝখানে পিঙ্ক কালার যেটা দেখতেছেন, এটা হচ্ছে ক্লাস 3 রিজন। ওটা ওটা থেকে আসলে ওই যে C2 C4 এইসব কমপ্লিমেন্ট প্রোটিন তৈরি হয়, T1 নেটওয়ার্ক ফ্যাক্টর এইসব। তো এটা আমাদের আলোচনার বিষয় না আজকে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 1 প্রোটিন এমএসসি প্রোটিন, ক্লাস 2 এমএসসি প্রোটিন তৈরি হবে। তো প্রোটিন তৈরি হয় করছে জিন থেকে, জিন থেকে। তো জিন একটা জায়গা দখল করে আছে, আর এইরকম তিনটা জিন আছে এখানে। তো আমরা প্রথম জিনটার নাম দিয়েছি এই সেলে এ, পরের জিনটার নাম দিয়েছি, মানে এটার নাম এই সেলে এ, পরেরটার নাম দিয়েছি এই সেলে সি, পরেরটার নাম দিয়েছি এই সেলে বি, এটার নাম দিয়েছি এই সেলে ডি আর, এটার নাম ডি কিউ, এটার নাম ডি। এই হলো আমাদের এই 6টা জিন আলোচনার বিষয়। এখন তাহলে এরকম জিন আমাদের প্রতিটা কোষে কয়টা আছে এটা বলেন একজন। এই জিনগুলা মেসিন প্রতিটা কোষে কয়টা আছে? প্রতিটা কোষে 12টা। 12টা তো নাকি? 12টা কিভাবে বলেন একজন। 12টা না? কথা বলে না কেন? আর বুঝাই দেন একটু। তা বুঝাই দিচ্ছি। ক্রোমোজোম 6 নম্বর ক্রোমোজোম থাকে না? 6 নম্বরে শর্ট আর্ম তো। 6 নম্বর ক্রোমোজোম কয়টা আমাদের প্রতিটা কোষে? দুইটা। 2টা। তাহলে একটাতে যদি 6টা দিন থাকে, তাহলে আটটাতে কয়টা? 6টা। তাহলে টোটাল 12টা দিন। ঠিক তো নাকি? ছবি আঁকছি না? এখানে তিনটা, এখানে তিনটা, এই 6টা, এ পাশে তিনটে, তিনটে 6টা। টোটাল যেহেতু 6 নম্বর ক্রোমোজোম 2টা, সব ক্রোমোজোম যদি 2টা করি 23 জোড়া, তো 6 নম্বর ক্রোমোজোম তো 1 জোড়া। তো একটাতে 6টা থাকলে আটটাতে 6টা। তার মানে এই কি বলে, এই জিনগুলো যদি সবাই একটা করে প্রোটিন তৈরি করতে পারে, তাহলে কয়টা এমএসসি প্রোটিন তৈরি হওয়া সম্ভব? মানে একটা সেলে, ধরলাম এটা একটা বি সেল এক্স, বি সেলে 2টা 6 নম্বর ক্রোমোজোম আছে। প্রতিটা জিন যদি একটা করে প্রোটিন তৈরি করতে পারে, তাহলে কয়টা প্রোটিন তৈরি করতে পারবে টোটাল? টোটাল এরা, এটা না বলতে পারলে আমি আর আগাবো না, মানে এর আলাপই ঢুকবো না, জাস্ট স্কিপ করে যাবো। মানে তাহলে আর ভিতরে ঢুকবো না আর কি। না স্যার, না বলে। এটা তো ঐকিক নিয়ম। একটা জিন একটা প্রোটিন তৈরি করে, তাহলে 12টা জিন কটা প্রোটিন তৈরি করবে? 12টা। 12টা। 12টা প্রোটিন তৈরি করবে।
এই জিনিসগুলো তো রেসপন্স করতে হবে, তাছাড়া আমি শুধু বলেই যাবো। এখন এটাই যদি আপনি না বুঝেন, তা আমি আর জটিল অত জিনিস নিয়ে গিয়ে কি করবো? যে আমার জিন হচ্ছে 12টা, 12টা জিন আমার 12টা প্রোটিন তৈরি করবে, এটা সহজ কথা। আমার কথা বুঝেন, আমার 6 নাম্বার ক্রোমোজোমের শর্ট টার্মে এই জিনগুলো থাকে। 6 নাম্বার স্যার ক্রোমোজোম, বুঝে গেছি স্যার। হ্যাঁ, সব সেলেই আমার দুইটা করে আছে। সব ক্রোমোজোমই 1 নাম্বার 2 নাম্বার 3, 23টা জোড়া। 23 জোড়া মানে কি? 1 নাম্বার 2, 1 নাম্বার যে ক্রোমোজোম সেটাও এক জোড়া, 2 নাম্বারটাও এক জোড়া, 3 নাম্বারটাও এক জোড়া, 4 নাম্বারটাও এক জোড়া, 5 নাম্বারটাও এক জোড়া, 6 নাম্বারটাও এক জোড়া। তাহলে সবারই এক জোড়া। তাহলে 6 নাম্বার ক্রোমোজোম দুইটা, আমি এঁকেছি। এখন 6 নাম্বার ক্রোমোজোম তাহলে এরকম এমএসসি ওয়ানের জন্য এখানে আছে 3টা, এখানে আছে 3টা, 6টা। এমএসসি টুর জন্য এখানে আছে 3টা, এখানে আছে 3টা, 6টা। এলো 12টা। 12টা জিন 12টা প্রোটিন তৈরি করতে পারে। পারে, পারলেই যে করবে তেমন কথা না, কিন্তু পারে, আমি এটা বলতেছি। এরা তৈরি করেও আসলে। ঘটনা কি আমি সেটা বলি, সেটা হচ্ছে এই যে এমএসসি জিন এরা কোডোমিনেন্ট। এটাতে আলোচনায় যাব না, ওটা জানতে ইচ্ছলে আমার সাথে পার্সোনালি করেন, আমি বলে দেবো না কোডোমিনেন্ট কি। একটু কোডোমিনেন্ট একটু বুঝলে যদি হবে। কোড এভিডেন্সটা কি একটু বুঝিয়ে দেন স্যার। কোডোমিনেন্ট মানে হচ্ছে, ধরেন এই যে আমরা সারা জীবন যে পড়ে আসলাম অটোজোমাল ডোমিনেন্ট আর অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার করলাম না? ধরা যাক আমার এইটা একটা জিন, হ্যাঁ, আমরা এরকম করছি না যে একটা জিন ধরেন চুলের কালার, হ্যাঁ, ধরেন এই জিনটা ঠিক করে চুলের কালার হবে ব্ল্যাক, এটা ডমিনেন্ট জিন। আর এই জিনটা ঠিক করে চুলের কালার হবে ব্রাউন। এরকম যদি হয়, তাহলে ডমিনেন্ট যে সেটাই প্রকাশ পাবে আমার, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, তাই প্রকাশ পাবে। তাহলে এই জন্য আমার চুল ব্ল্যাক হয়েছে, কারণ আমি এই ডমিনেন্ট জিনটা ধরেন বাবার কাছ থেকে পাইছি, ডমিনেন্ট জিন যেটা ব্ল্যাক, রিসেসিভ জিনটাকে সাপ্রেস করে ফেলছে, ডমিনেন্ট জিনটা প্রকাশ পাইছে। এলো ডমিনেন্টের মানে। আর রিসেসিভ যদি তো এমন হয় যে এটাও আমার রিসেসিভ জিন, এটাও আমার রিসেসিভ জিন, এটাও বলতেছে ব্রাউন হবে, এটাও বলতেছে ব্রাউন হবে, কিন্তু দুটাই রিসেসিভ জিন, তাইলে আমার কালার হবে কি ব্রাউন। রিসেসিভ বলতে হলে দুইটা লাগে, তাই তো? এটা আমরা জানি। তাহলে কিছু হচ্ছে কোডোমিনেন্ট। কোডোমিনেন্ট বলতেছে কখন, যখন এই দুইটাই আমার বৈশিষ্ট্য প্রকাশে বা দুইটাই আমার প্রোটিন তৈরি করতেছে, এটা হলো কোডোমিনেন্ট। যেমন যেমন আমরা যদি একটু শর্টকাট জাস্ট বলি, খালি বলবেন যেটা ব্লাড গ্রুপের যে উদাহরণটা স্যার, এটা কি কোডোমিনেন্সের ব্লাড গ্রুপ উদাহরণ? কোডোমিনেন্ট, হ্যাঁ কোডোমিনেন্ট ব্লাড গ্রুপে। আচ্ছা, আমরা এটা একটু অন্য একটা উদাহরণ দিই। এই যে বি সেলের রিসেপ্টর আমরা বললাম না, বিসিআর, এটা কি ইমিউনোগ্লোবিন এম না? হুম, এম তো। জি স্যার। এইটা কত নাম্বার ক্রোমোজোমে তৈরি হয়? ক্রোমোজোম 14, একটু আগে বললেন না, 14 নাম্বারে তৈরি জি হয়। স্যার 14। তো 14 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে একটা সেলে? দুইটা আছে। দুইটা। দুইটা আছে, দুইটা। এখন আমরা যে বললাম যে ভি ডি যে রিকম্বিনেশন হয়, হ্যাঁ, তো এখানেও তো জিন আছে, এখানেও জিন আছে, দুই পাশে তো রিকম্বিনেশন শুরু হবে, তাই না? ভিডি যে দুই পাশে তো রিকম্বিনেশন শুরু হবে। প্রথম যখন এখনো কিছুই হয়নি, জি ধরেন একেবারে বাচ্চা সেল, এখনো কিছু তৈরি হয়নি, পুরো বি সেলেরও আগে, ধরেন স্টেম সেলের মতো অবস্থায়। তো দুইটা যেহেতু ক্রোমোজোম 14 আছে, ওই একটা বি সেলের কথা আমরা বলতেছি, ওখানে ভিটি যে রিকম্বিনেশন হবে, তো এ যে রিকম্বিনেশন করবে, এ যে রিকম্বিনেশন করবে, কারোর সাথে কারো মিল নাই, মিল থাকবে না, থাকার কথাও না। কে কারে বাছাই করতেছে যে র্যান্ডমলি হয়, ঠিক নাই। তাহলে যদি তাই হয়, ও একটা ইমিউনোগ্লোবিন তৈরি করবে যেটা চেহারা মনে করেন এইরকম, কথার কথা, আর এ একটা তৈরি করবে যেটা চেহারা মনে করেন এইরকম। তাহলে মিলবে? মিললো? দুটো দুই রকম যদি তৈরি করে মিলবে? মিলবে না না তো। স্যার। কিন্তু মেলা তো দরকার। বিসেল তো দুই ধরনের অ্যান্টিজেন রিসেপ্টর এক্সপ্রেস করবে না। তাইলে এখানে যেটা হয়, যে যে জিনটা, যে ক্রোমোজোমটা আগে ভিডি যে রিকম্বিনেশন করতে পারে, আগে প্রোটিন তৈরি করতে পারে, সে তার প্রোটিনটাকে সেল সারফেসে দিয়ে দিয়ে এক্সপ্রেস করে, এক্সপ্রেস করলেই তখন সে অন্য জিনটাকে, অন্য ক্রোমোজোমটাকে সাপ্রেস করে ফেলে, যে থাক তোমার আর রিকম্বিনেশনের দরকার নাই, তোমার আর দরকার নাই, আমি অলরেডি করে ফেলছি, আমি খেলা জিতে গেছি। ঠিক আছে, তা এটাই কি, কেমন হলো তাহলে? একটা ক্রোমোজোমের জিন শুধুমাত্র এক্সপ্রেস করবে, তাই না? আরটা তো করতে পারলো না। কিন্তু এমএসসি তে হবে কি, এই যে দুই পাশের আমি আঁকলাম, একটা আমার প্যাটার্নাল ক্রোমোজোম, একটা ধরেন ম্যাটার্নাল ক্রোমোজোম, এই দুই পাশের জিনই, দুইটা ক্রোমোজোমের জিনই
এমএসসি প্রোটিন তৈরি করবে এবং সেগুলো আমার শরীরে থাকবে। এটি হচ্ছে কোডমিনেন্ট, মানে কেউই ডমিনেন্ট, দুইজনেই একসাথে কাজ করতেছে, মানে আমাদের ফ্যামিলি লাইফের মতো। যদি হাজবেন্ড ডমিনেন্ট হয় তাইলেও ঝামেলা, ওয়াইফ ডমিনেন্ট হয় তাইলেও ঝামেলা। হাজবেন্ড ওয়াইফ যখন কোডমিনেন্ট হবে তখন সেই ফ্যামিলি স্মুথলি রাখবে। এটা হচ্ছে কোডমিনেন্ট। দুইজনের কথাই, দুইজনের টাকা দিয়ে সংসার চলতেছে, দুইজনের কথাই দাম আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আরো ডিটেলসে যাবো। ধরা যাক এই যে আমার মায়ের কাছ থেকে যে ক্রোমোজোমটা পেয়েছি, তার যে এই ছেলে এ, ও একটা এমএসসি ওয়ান তৈরি করছে। এই যে এই পাশের এই ভদ্রলোক, সে একটা এমএসসি ওয়ান তৈরি করছে। এও একটা এমএসসি ওয়ান তৈরি করবে, এও একটা এমএসসি ওয়ান তৈরি করবে, এও একটা এমএসসি ওয়ান তৈরি করবে, এও একটা এমএসসি ওয়ান তৈরি করবে। এই যে 6 ধরনের এমএসসি ওয়ান তৈরি হইলো, ডিফারেন্ট 6 ধরনের এমএসসি ওয়ান, এই 6 ধরনের এমএসসি ওয়ানই আমার শরীরে একই সাথে বিরাজ করবে। আমি কি কোডোমিনেন্সিটা বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা আর একটু জাস্ট, বেশি ডিপে যাবো না, এরপর আর একটু জাস্ট, যেটা যতটুকু না বললেই নয়, এরপর আর একটু বলে ফেলি। সেটা হচ্ছে, এই যে আমি ছবি আঁকলাম, এটা ক্রোমোজোম 6, হ্যাঁ, এই যে একটু করে আঁকলাম না, এইখানে হয় কি, এই যে আমরা এখন শুধু এমএসসি ওয়ান দিয়ে উদাহরণ, এমএসসি 2 এর উদাহরণ দিব না। এমএসসি ওয়ানের জন্য কি জিন আছে? এই সেলে এ, এই সেলে বি, এই সেলে সি। তাহলে এখানেও তাই আছে, এই সেলে এ, বি, সি। একটু আগে একে দেখালাম না, 3টা জিন থাকে, এই সেলে এ, এই সেলে বি, এই সেলে সি। এই যে ক্লাস 1 দুজনে, তিনটা এমএসসি ওয়ান তৈরি করে, এমএসসি ওয়ান প্রোটিন জি তৈরি করে, স্যার। 3টা জিনিস। কিন্তু এখানে যে ঘটনাটা, সেটা হচ্ছে এমএসসি ওয়ান, এই যে আমরা বলতেছি গ্রাফটিং এর সময়, ট্রান্সপ্লান্টের সময় এটা দেখা লাগে। ঘটনা কি? ঘটনা হচ্ছে এই এমএসসি ওয়ানের, আমরা কি বললাম যে জিনগুলো একটা একটার এলিল, এই এমএসসি জিনগুলো আমাদের এই পপুলেশনে, মানে টোটাল যে পপুলেশন, ধরেন সারা ওয়ার্ল্ডের যে পপুলেশন, এদের মধ্যে নানা ভ্যারাইটির জিন আছে। মানে নানা ধরনের এলিল আমাদের সমাজেই, আমাদের লোকজনের মধ্যে বিদ্যমান। আমি যদি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, ধরা যাক HLA, প্রথমটার কথা বলছি। ধরা যাক HLA এর কিছু ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলোকে আমরা নাম্বারিং করলাম। মনে করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, হ্যাঁ, এরকম মনে করেন। ধরেন 50 পর্যন্ত নাম্বারিং আছে। মানে আমি যেটা বলবো, এই যে নাম্বারিং গুলো বলতেছি, এগুলো কিন্তু একটার একটা সিমিলার না, একটু হলেও ব্যতিক্রম আছে। মানে খুব বেশি আলাদা তা না, কিন্তু ব্যতিক্রম। কিন্তু সব এই ছেলে এরই টাইপ, সবাই এই ছেলে এ, এই জিনটাই, কিন্তু একটু আলাদা। সেটা কি? ধরেন এনামুল ভাইয়ের কথাই বলি। মনে করেন এনামুল ভাইয়ের শরীরে, এটা ধরেন এনামুল ভাইয়ের 2টা ক্রোমোজোম 6, আর ধরলাম আমার, আমি কি একটা সাদা পেজে আঁকবো? সাদা পেজে আঁকলে ভালো হয়? জি স্যার, সাদা পেজে একদম। সাদা পেজে আঁকি তো হয়, সেটাই ভালো হয়। এই জন্য সম্ভবত লিখে দিলাম, পেজটা মনে গেছে। আচ্ছা, এনামুল ভাইকে পিঙ্ক কালারটা দিলাম, ভাই তাছাড়া মাইন্ড করতে পারে যে ভাই আমাকে ডার্ক কালার দিয়ে নিজে পিঙ্ক কালার নিল। না না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এটা আবার কি জিন? এ, হ্যাঁ, এই 3টাই এ। জাস্ট ছবি আঁকার জন্য বড় করে আঁকলাম আর কি, বোঝানোর জন্য। পুরোটা যদি কিন্তু থাকে তা কিন্তু না। তাহলে এটা হচ্ছে এনামুল ভাই, হ্যাঁ। আর এটা হচ্ছে, ধরলাম আমি, 3টাই এই ছেলে এ। এখন এটা হচ্ছে আমি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন যে আমি বললাম কি, যেরকম
এই সেলে এর কথা বলবো আমরা এখন, হ্যাঁ। এই সেলে এর এরকম অনেক ভ্যারাইটি আছে আমাদের পপুলেশন। এই সেলে বিরও এরকম অনেক ভ্যারাইটি আছে, এই সেলে সিরও এরকম অনেক ভ্যারাইটি আছে, এই সেলে ডি আর ডিপি ডিকিউ এটারও অনেক ভ্যারাইটি আছে, কিন্তু আমরা একটা উদাহরণ দিয়ে সবগুলো বুঝবো। তাহলে এই সেলে এর মনে করেন অনেক ভ্যারাইটি আছে। সেটা কিরকম? ধরা যাক, আমরা নাম্বারিং বললাম, ধরা এই সেলে এর 50টা ভ্যারাইটি আছে। এই ওরা দিন শেষে সবাই এ, কিন্তু একটু একটু আলাদা। তাইলে ধরলাম সেটা হচ্ছে, মনে করেন এনামুল ভাই আছে এইচ এল এ নাম্বার 1। কার কাছ থেকে পাইছেন? বাপ মা, বাপ মা। হুম? এনামুল ভাইয়ের বাপের কাছ থেকে যে ক্রোমোজোমটা পাইছে, সেই ক্রোমোজোমের 6 নম্বরে এইচ এল এ 1 এন্টিজেনে আছে হচ্ছে টাইপ A1। মায়ের কাছ থেকে যারা পেয়েছে সেটাতে আছে টাইপ A25। আমি আমার বাবার কাছ থেকে যে ক্রোমোজোমটা পেয়েছি সেখানে আমার এই সেলের যে টাইপটা আছে, যে অ্যালিনটা আছে, সেটা হচ্ছে A6। মায়ের কাছ থেকে যেটা পেয়েছি সেটা হলো A9। এইরকম ভ্যারাইটি, ভ্যারাইটিটা কি বোঝা গেছে? এবং মাহাদি ভাইয়ের যদি দেখি, তাহলে হয়তো দেখবো ওনার আছে A3, ধরেন 11, কথার কথা। শান্তর যদি দেখি, দেখা যাবে A12, A24। এই জিনিসটা বুঝছি কিনা আমরা, যে এরকম ভ্যারাইটি, মানে ডিফারেন্ট ভ্যারাইটি আছে। ধরেন 50টা ভ্যারাইটি আছে, এর মধ্যে এরকম যে কে কার বাবার কাছ থেকে কি পাইছে, তার বাবার কি ছিল, সে তার বাবার কাছ থেকে কি পাইছে এর ঠিক নাই, মানে বাপ মায়ের কাছ থেকে আসছে আর কি। তাহলে এরকম হইতে পারে, তাহলে ভেরিয়েশন হচ্ছে না। আমি কি বললাম, এই ছেলে বিরও এরকম ভ্যারিয়েটি আছে। ধরেন বি, মনে করেন এনামুল ভাইয়ের আছে মনে করেন B7, এটাতে আছে মনে করেন B13। আমার মনে করেন আছে B14, B17। ধরেন যদি এই ছেলে সি ধরি, এনামুল ভাইয়ের আছে মনে করেন C12, C14। আমার আছে ধরা যাক C12, C19। তাহলে এইরকম আর কি ভ্যারাইটি। এবং এ এই যে 6টা জিন এনামুল ভাইয়ের, আমার যে 6টা জিন, সবাই কিন্তু MSC ক্লাস 1 প্রোটিন তৈরি করবে। জিনগুলো ট্রান্সক্রিপশন হয়ে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি করবে, সবাই তৈরি করবে ক্লাস 1 থেকে। এখন MSC1 যে তৈরি হলো, এটা কেন বোঝা জরুরি? এটা বুঝলে আপনি বুঝবেন গ্রাফট বা এই যে ট্রান্সপ্লান্ট কেন এই MSC দেখতে হবে, অন্যগুলো কেন তো গুরুত্বপূর্ণ নয়, কেন এরা এমএসও। দেখেন তো এনামুল ভাইয়ের সাথে আমার মিল আছে ভাই? না স্যার, কিন্তু কোনোটাই সবাই মিল ক্লাস নাই। 1। হ্যাঁ, সবাই ক্লাস 1। মিল আছে না নাই? না কোনোটা আছে? একটা তো মিল ছিল মনে হয়, খেয়াল চোখে পড়তেছে না? একটা মিল আছে, C12। C12, C12 একটা মিল আছে। হইতে পারে, আমরা দুজন একই দেশের মানুষ, তাই না? তো আমাদের সবই তো পপুলেশন, তো এরকম হইতে পারে। তো দেখা গেল যে এনামুল ভাইয়ের সাথে আমার হলো এই অবস্থা। এমএসসি এমএসসি কেন ম্যাচ মিসম্যাচ হলে ঝামেলা, সেটা আমরা পরে বলতেছি, কিন্তু দেখেন এই হলো এমএসসি অবস্থা। এখন যদি কোনো কারণে অর্গান ডোনেট করতে হয়, ধরেন এনামুল ভাই আমাকে ডোনেট করবে, এনামুল ভাইয়ের সাথে আমার মিলে খালি একটা, এটা ভালো হবে? ভালো হবে না। এটাই হচ্ছে, যার যত বেশি মিলবে তার টিস্যু তত বেশি কম্পিটিবল। মনে করেন কেউ একজন আমাকে ডোনেট করবে, তার ধরেন আছে C19, তার ধরেন আছে B17, এই যে আমারও আছে B17, আমার আছে C19। তার ধরেন আছে A9, আমারও আছে A9। বা তার ধরেন আছে B7, আমারও আছে B7। তাহলে আমি অনেক বেশি কম্পিটিবল হয়ে গেলাম। কম্পিটিবিলিটির ধারণা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, কিছুটা বুঝছি। কিছুটা হয়েছে। পরে আরো দেখেন ডিটেলস, আমি আরো আরো গভীরে গেলাম না। মূল বিষয়টা হচ্ছে এরকম। তাহলে একইভাবে MSC2 এর ক্ষেত্রে এরকম হিসেবটা আসবে।
যেদের অনেক এলিল, হ্যাঁ, অনেক এলিল, আমাদের পপুলেশন অনেক এলিল, কে কোনটা পাইছে এটা বলা মুশকিল। এবং আপনি দেখেন এরকম 12টা জিনিস একসাথে হবে তখন কি মিলানো সম্ভব? আমি তো এখানে 6টা জিনিস দেখাইছি কেবল, এরকম 12টা জিনিস যখন একসাথে হবে, চিন্তা করেন। এখন আসি, এই যে আপনি এনামুল ভাই যে বাপের কাছ থেকে এক সেট ক্রোমোজোম পাইছেন, এটার নাম হচ্ছে হ্যাপ্লোটাইপ। হ্যাপ্লোটাইপই আসলে দেখা হয়, মানে আপনার যে এক সেট, এই এক সেট, এগুলো হচ্ছে হ্যাপ্লোটাইপ। তো যখন আপনার 12টা হবে, ধরেন এই সেলে ডিআর আপনার মনে করেন আছে 2, আরেকটা আছে মনে করেন মায়ের কাছ থেকে পেয়েছেন ডিআর 9, ডিকিউ পাইছেন 7, আর মায়ের কাছ থেকে ডিকিউ পাইছেন ধরেন 10, তারপর ডিপি পাইছেন মনে করেন 22, কথার কথা, ডিপি পাইছেন মায়ের কাছ থেকে ধরেন 6। এরকম আমি আবার এরকম আরো 6টা পাইছি। যখন টোটাল 12টা সেট আসবে তখন তো মেলানো খুব সম্ভব, মানে মুশকিল হয়ে যাবে। এই জন্যই এই যে অর্গান ডোনেশনটা এত জটিল মিলানো। সহজ কোনটা? কর্নিয়া। কেন কর্নিয়া সহজ বলেন? কর্নিয়ায় কি এমন আছে যা আমার নাই? নায়িকারা বলে না, সাইড নায়িকারা বলে নায়ককে, ওই মেয়ের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? তো কর্নিয়ার মধ্যে কি নাই? এটা হচ্ছে কথা। রক্ত নাই, রক্ত। আচ্ছা, তো ক্লাস 1-এ দেখেন, আপনারা একটু দেখে নিন এই জিনিসগুলা। দেখেন এই যে এটা একটা ধরেন সেন্ট্রোমিয়ার, মানে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ। তো ক্রোমোজোম যদি হয়, দেখেন এই যে এটা হচ্ছে এই সেলে জিন, হ্যাঁ। এই যে ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 2 আর মাঝখানে 3, এই যে এরকম এ জিন, সি জিন, বি জিন, ডি আর, ডি কিউ, ডিপি জিন, এরকম। মোট কথা হচ্ছে যে এই জিনগুলো অনেক অ্যালিল আছে আমাদের আশেপাশে, আমাদের পপুলেশনে, যার কারণে আমার যেটা আছে মনে করেন, আমার বাচ্চা কাচ্চা মনে করেন সেটা পাবে, তো তার একটা হ্যাপ্লোটাইপ হবে। আচ্ছা, এখন আসি আর একটু বেশি, আর কিছু বলবো না, এত টেনশন নিয়েন না। এই যেখানে একটু ছবি আছে, এই ছবিটা দেখতে পারেন, এই ছবি দেখলে হয়তো কিছু বুঝবেন যে কেমন কি হয়েছে। এখন যেটা বলতে চাচ্ছি স্ট্রাকচারটা, স্ট্রাকচার বেশি কথা বলবোই না, চিন্তা করেন না, আগে ভাইগেন না। সেটা হচ্ছে MHC-1 আর MHC-2 এর স্ট্রাকচার একটু এই স্ট্রাকচারটা দেখতে বলছি আমি, হ্যাঁ, এটা একটু দেখ। এটা হচ্ছে MHC-2, এটা হচ্ছে MHC-1। পার্থক্য কোনো চোখে পড়ে? খালি চোখে কোনো পার্থক্য দেখা পড়ে? কারো চোখে পড়ে? দেখেন তো। আমরা কম মানুষের থেকে কম মানুষের সুবিধা আছে, সেই সুবিধাটা আপনার কাজে লাগে। সুবিধাটা কি? কম মানুষ থাকার, যে পার্সন টু পার্সন কথা বলে আপনি একেবারে সরাসরি নিজে কথা বলতে পারতেছেন, এত লজ্জার সময় কিছু নাই, সবাই আমরাই এরকম। কিন্তু যদি একসময় এমন হয় যে আমার কাছে ধরেন ধরেন 100 জন পড়লো, কথার কথা, হতেই তো পারে, তখন দেখা যাবে এই সুবিধাটা আপনি পাচ্ছেন না। যার কারণে এই সুবিধার কাজে লাগা, আপনি বলেন সমস্যা নাই, ভুল হলে তো আপনাকে কেউ বকতেছে না। আমরা যথেষ্ট অ্যাডাল্ট হয়ে গেছি, সবাই জানি যে আমাদের মানে ভুল হয়, ভুল বলি। চেইন গুলোর কিছু ডিফারেন্ট দেখা যাচ্ছে, চেইন একটা চেইন ছোট, একটা চেইন বড়, হ্যাঁ, দুইটাতে একটা তো ছোট সমান একটা দেখা বড় যাচ্ছে চেন, মনে দেখেন করেন। চেনের ডিফারেন্স, এটা হলো মূল কথা। দেখেন এই চেন, এইটা দেখেন, এই ভদ্রলোকের চেনটা দেখেন, তাহলে এটা কি বললাম আমরা? MHC-1। MHC-1টা একটু দেখি, দেখেন এই যে MHC-1টা এরকম। আমি একটু শর্টকাট জাস্ট বলি, এখানে ছবি আপনার পরে দেখে নিবেন, দেখি পরে দেখি কি বুঝলেন, দেখা দরকার না। MHC-র যে জি প্রোটিন স্যার। তৈরি হয়, ধরা যাক এটা সেম, এইরকম প্রোটিনটা। MHC প্রোটিন এই একটাই, MHC-1, সরি MHC-1 এর প্রোটিন একটাই, সেটার নাম হচ্ছে কি আলফা। মানে আমার যে ক্রোমোজোম 6 যে আঁকলাম, এই সেলে এ, এই সেলে 2, এই সেলে সি আঁকলাম না, তিনটা, এরা মিলে তৈরি করে MHC-1 এর আলফা চেইন। আলফা চেইনটাই আসলে MHC-1, আলফা চেইনটাই MHC-1, মানে এরা আলফা প্রোটিনটাই তৈরি করে। সে আলফার ভাগ হলো 3টা: আলফা 1, আলফা 2, আলফা 3। কিন্তু মানে রিসেপ্টরটা এরকম না, ওর সাথে আরেকটা জিনিস লাগানো থাকে, সেটার নাম হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবিলিন। এটার নাম কি? বিটা 2 মাইক্রোগ্লোবিলিন। এটা আসলে MHC জিন থেকে তৈরি হয় না,
এটা ক্রোমোজোম 15 থেকে তৈরি হয়, এটা হিসাব আলাদা। তাহলে আমাদের ক্রোমোজোম 6 এর সাথে আলাপ কোনটা? আলফা 1, আলফা 2, আলফা 3। জাস্ট শর্ট করে একটা নোট বলে রাখি, ওই যে বলেছিলাম এমএসসি হাইপার ভেরিয়েবল রিজন থাকে, কেন থাকে? কারণ এমএসসি তো প্রোটিন ধরতে হয়, তাকেও তো অনেক প্রকারের এন্টিজেনকে চিনতে হয়। বি সেল রিসেপ্টরকে যেমন ওই যে বলছিলাম যে পুরো ইউনিভার্সের সবই প্রায় চেনে, তো এমএসসি কেও তো তাই করতে হবে, চেনার ক্ষমতা থাকতে হবে। এমএসসি হাইপার ভেরিয়েবল রিজন থাকে এই জায়গাটা। সেটা আর কেমনি কি সেটা আর বলবো না, বললে বেশি জটিল হয়ে যাবে। জাস্ট মনে রাখার জন্য বললাম যে থাকে, এটা জাস্ট জেনে রাখলেন। তাহলে এমএসসি ওয়ানের বৈশিষ্ট্য বোঝা গেল, আলফা 1, আলফা 2, আলফা 3। এই আলফা 3 হচ্ছে এই সেলের ভিতরে অ্যাঙ্কর হয়ে থাকে, বিটা 2 কিন্তু ঢোকে না সেলের ভিতরে। এটা হলো স্ট্রাকচার, সহজ কথা শেষ। কারণ যেহেতু একটা জিনিস ফোল্ড হয়ে এরকম এরকম হয়ে তৈরি হয়েছে, এই জায়গাটা খুব ন্যারো থাকে। এই জায়গাটাতে মেইনলি কি বলছিলাম, যদি হাইপার ভেরিয়েবল থাকে, এই জায়গাটাই প্রোটিন মানে এন্টিজেন বাইন্ড করে, এন্টিজেন যে প্রেজেন্ট করে ওই জায়গাটায় প্রেজেন্ট করে, যার কারণে এই এন্টিজেনটার স্ট্রাকচার ছোট হয় সাধারণত। কারণ এটা একটা ফোল্ড হয়ে এরকম এরকম হয়ে আছে, এই ফোল্ডটা খুব ছোট, এখানে খুব ছোট, ধরেন 9 অ্যামাইনো অ্যাসিড লেন্থের একটা অ্যান্টিজেন, এই এপিটোপ বা অ্যান্টিজেন ফ্র্যাগমেন্ট কিছু ধরতে পারে। আর MHC2 যেটা বললাম, MHC2টা একটু বলি তাহলে। এটা সেল, MHC2টা হচ্ছে এরকম, তোমাদের এরকম মানে দুইটা চেইন দিয়ে তৈরি, দুইটা চেইনই MHC জিন দিয়ে। ওই যে বললাম না যে এই সেলে ডিআর ডিপি ডিকিউ, এই জিনগুলো তৈরি করে এই দুটাই। হ্যাঁ, মানে আলফা বিটা দুটাই তৈরি করে। আলফা বিটা দুটাই সেলের ভিতরে ঢুকে, হ্যাঁ, কোনটা ঝুলে থাকে না। এবং এরা এন্টিজেন ধরে হচ্ছে এই জায়গাটা। যেহেতু এরা দুটা এরকম জিনিস, তো এরা এরকম একটু জায়গা দিতে পারে, জায়গা দিতে পারে করে এর এন্টিজেনটা বা এই যে এন্টিজেনটাকে প্রেজেন্ট করে সেটা সাইজ একটু ওইটার চেয়ে বড় হয়। এই হচ্ছে এতটুকু বলার ছিল আমার, আর আমি কিছু বলতে চাচ্ছি না। আমরা যথেষ্ট ডিপ বলে ফেলছি, এগুলো সব লেখা আছে এখানে। আমি জাস্ট বললাম, এখন মনে থাকবে আশা করি। এই যে ছবি টবি সব দেখলেই বুঝবেন, এটা বললাম না। এইটারও মনে হয় পার্থক্য আর বলা লাগবে না। আমার মনে হয় এগুলা চোখ বন্ধ করলে আপনারা পারবেন। যদি এদিকে নাও তাকান, আমি যদি শুধু এটা ধরি, আপনি এই পাশটা বলতে পারবেন, আমি সে আশা করি। বলবো কি, এটা দেখাবো, করে যাব? জান কেউ কি স্যার একবার বলে দেন স্যার। আচ্ছা, সেটা হচ্ছে CD4 এর প্রতি কি অ্যান্টিজেন প্রেজেন্ট করে? MHC1 না 2? ক্লাস 2। হ্যাঁ, CD4 ক্লাস এর টু সাথে 2 সম্পর্ক, স্যার। এটা তো আমরা জানি, 4 2 8 না, রুল অফ 8। জানি তো রুল অফ 8 সবাই, না? রুল অফ 8 সবাই জানি তো, না? জি স্যার। রুল অফ 8 জানি, মানে MHC2 দিয়ে প্রেজেন্ট, মানে 4 2 8, 8 1 8। MHC2 দিয়ে প্রেজেন্ট করে CD4 এর সাথে, MHC1 দিয়ে প্রেজেন্ট করে CD8 এর কাছে, এটা আমরা জানি। তো সেটাই হচ্ছে প্রথম দুটো পয়েন্ট। CD8 হলে MHC8, MHC1। আচ্ছা, ফাউন্ড অন সারফেস অফ অল নিউক্লিয়েটেড সেল। সব নিউক্লিয়েটেড সেলে কোনটা থাকে? আমরা আগের ক্লাসে বলেছি MHC1, ক্লাস হ্যাঁ, ওয়ান। ওয়ানটা। তাই না? আর শুধু অ্যান্টিজেন প্রেজেন্ট সেলে কে থাকে? MHC2, ক্লাস 2। ওই যে বি সেল, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, ল্যাঙ্গারহ্যান্স সেল, এগুলো। এনকোডেড বাই জিন ইন এইচ এল এ লোকাস। এইচ এল এ লোকাসের জিন দিয়ে তৈরি হয় কারা? কোনটা, MHC1 না 2? কি বলেন না কেন? দুই গ্রুপই স্যার দুইটাই। দুইটাই। দুটাই তো, হ্যাঁ, দুটাই। এক্সপ্রেশন অফ জিন ইজ কোডোমিনেন্ট, MHC1 না 2? দুটাই কোডন। দুইটাই। দুটাই কোডোমিনেন্ট। মাল্টিপল এলিল অ্যাট ইচ জিন লোকাস। বলেছিলাম মাল্টিপল এলিল, কারণ 50টা দুটাতেই ভেরিয়েবল আছে। বলছিলাম না সবগুলো দিন। দুটাতেই কয়টা কোনটার এলিল থাকে ওগুলো লিখে দিছি আমি, লেকচারে দেখে নিয়ে। কম্পোস্ট অফ 2 পেপটাইডস এনকোডেড ইন এইচ এল এ লোকাস, এটা বলেন, না দেখে বলেন, ইমান নিয়ে বলবেন, না দেখে। জি স্যার এই বুঝছি। কাজটা শুধু দেখ। হ্যাঁ, ক্লাস 1-এ আলফা একটা থাকে, একটা থাকে। তাহলে ক্লাস আর টুতেই ক্লাস 2-তে দুইটা। দুটাই এইচএল লোকাস থেকে তৈরি হয়, ঠিক আছে? মানে এইচএল লোকাস থেকে তৈরি হয় দুইটাই ক্লাস 2-তে, আর ক্লাস 1-এ একটা এইচএল লোকাস থেকে, বাকিটা হচ্ছে এর থেকে। এই বিটা 2 মাইক্রোগ্লোবুলিন কার থাকে? 1, হ্যাঁ, ক্লাস 1। ঠিক আছে। ইমিউনোলজি যদি এই ক্লাস করার পরে যদি আপনার মুখস্থ করা লাগে, তাহলে আর দুঃখের কিছু নাই। এগুলি সব না দেখে বলবে, মানে হচ্ছে এরপর যখন পড়বেন আর কি।
এমএসসি একটু ব্যাখ্যা দেওয়া আছে, যা বলেছি সব বলা আছে এখানে, মন চাইলে এটা করে নিবেন। তবে এগুলা এই এই তথ্যটা স্যার আমি এখানে একটা মানে কথা বলছে যে এইচএল ইজ বলেন। হাইলি পলিমরফিক, মানে কি ওই যে মানে বিভিন্ন ধরনের যে হ্যাঁ হ্যাঁ, পলিমরফিক পলিমার, যেটা বললেন এই যে জিনিসটা ওয়ান একটু টু দেখে থ্রি নেবেন যে ওগুলো এটা থাকতে ঠিক পারে। আছে কি নাই, কারণ এটা আমি জানি না ঠিক আছে কি নাই। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, তো প্রেজেন্ট জিনিসটা দেখে নেওয়াই ভালো। কারণ হচ্ছে যে বইয়ে পড়ছি আমি সেই বইয়ের অ্যাট প্রেজেন্ট এটা ছিল, এখন কত আছে জানি না, কারণ এটা চেঞ্জ হয়। হ্যাঁ, আমরা যখন পড়ছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আরো কম ছিল, এখন আর তো বেশি। তো এটাই হওয়ার কথা, তারপরেও যদি ভেরিফাই করতে চান কেউ করতে পারেন। আর পলিমরফিক হচ্ছে, পলিমরফিজম জিনিসটাই হচ্ছে এরকম যে অনেকগুলো ভ্যারাইটি। তো যা বলছি মোটামুটি ওটাই পলিমরফিজম, এর চেয়ে আর আপাতত পলিমরফিজম নিয়ে বেশি না বুঝলেও চলবে। ঠিক আছে, আর কোনো কিছু এখান থেকে? এই যে এই ছেলে অ্যাসোসিয়েটেড ডিজিজ, ও আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে আমরা এমএসসি পড়লাম, এমন কিন্তু না যে এই যে আমি 12টার যে প্রোটিন দেখাইলাম এমএসসি ওয়ানের, এই ছেলে এ, বি, সি, ডি আর ডিপিডি সবাই সেম পরিমাণে ইমিউনোজেনিক কিন্তু না, সবাই একই রকম ইমিউনোজেনিক কিন্তু না। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি, ইমিউনোজেনিক তো বোঝেন যে বেশি ইমিউন রিয়াকশন করবে এরকম। ধরেন এই ছেলে ডি আর, সে যে পরিমাণ ইমিউনোজেনিক, এই ছেলে বি সেই পরিমাণ ইমিউনোজেনিক না, এরকম মানে জানি না। কিন্তু এই ছেলে ডি আর সাধারণত বেশি ইমিউনোজেনিক। মানে কারো যদি দেখা যায়, ধরেন আপনার এই ছেলে ডি আর ধরেন 5 আছে, আমারও ধরেন 5 আছে, তার মানে মোটামুটি সম্ভাবনা আছে আপনার সাথে আমার ট্রান্সপ্লান্ট হইতে পারে। কারণ এগুলো হলো মূল, সবগুলো একই পরিমাণ ইমিউনোজেনিসিটি দেয় না। তো এই সেলের সাথে তাহলে সম্পর্ক আছে কিছু ডিজিজের। ধরেন কারো যদি এই সেলে ওই যে B27 নাম্বার এলিল থাকে, তার সম্ভাবনা আছে, ওই গেল অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হওয়া। এই সেলে বির অনেকগুলো এলিল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 30 40 50 60 70 মনে করেন। তো কারো 27 নাম্বারটা যদি আসে জন্মগত ভাবেই, তাহলে তার ঝুঁকি থাকে এই যে সব ডিজিজ হওয়ার। কেউ যদি এই সেলে DR4 নিয়ে আসে, তার ঝুঁকি থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার। ঠিক আছে, এরকম আর কি, এগুলো দেখে নিয়ে এগুলো আসলে মুখস্থ করতে হবে, পরীক্ষা আসে যেহেতু মুখস্থ করতে হবে, সবই তো আর আসলে বোঝায় হয় না। এই সেলে টাইপিং, তার কাজ কি এবং কিভাবে করা হয়, মানে যে ট্রান্সপ্লান্টের আগে দেখতে হবে, মূল কাজ এটাই। এগুলো জাস্ট নাম করে নিন। এখন মিক্স লিম্ফোরাইড সিকোয়েন্স পড়াইতে চাই, তাহলে আপনারও মাথা শেষ, আমারও মাথা শেষ হয়ে যাবো। ম্যাজিক অফ অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এটা বলবো না, মোটামুটি আপনারা সব জানেনই সব ক্লাস থেকে। কমপ্লিমেন্ট প্রোটিন, এখন বলেন কি করবো। আমি যথেষ্ট কি অবস্থা আছে, কিন্তু আমার আসলে আর 2টা ক্লাসে বেশি কন্টিনিউ করতে পারবো না, মানে এরপর আর 2টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো সবচেয়ে। তারপরে আসলে ফিজিওলজি কি করবো বুঝতেছি না, এখন শুরু করবো কিনা। আমার একটু কাজ আছে আর কি, আপনারা জানেন কিনা সেটা হচ্ছে, মাহাদি ভাই হয়তো জেনে থাকতে পারেন, আমি আসলে রাইটার, মানে উপন্যাস লিখি আর কি, থ্রিলার থ্রিলার উপন্যাস। তো সামনে যদি বইমেলা, আমি জানতাম ফেব্রুয়ারিতে, বইমেলা চলে আসছে 16 ডিসেম্বরে, 17 ডিসেম্বর। অলরেডি 4টা 5টা বই আছে আমার। তো এবার একটা লেখার ইচ্ছা, সেই জন্য হয়তো লেখার জন্য মাসে নাকি আমি গ্যাপ নিতে পারি। আর ওই এক ভাই বলছিলেন ও যে উনি ওই সামনে, হ্যাঁ রেসিডেন্সি আছে, সেই জন্য চাচ্ছিলেন যে ফিজিওলজি শেষ করতে। ওই ভাই আমাদের সাথে হ্যাঁ, কন্টিনিউ করতেছে কিনা তাও আমি জানি না। আচ্ছা। আপনাদের যদি 1 মাস ব্রেক নিলে যদি সমস্যা না হয়, তাহলে আমি 1 মাস ব্রেক নিবো আর কি। আর যদি মনে করেন যে না হয়ে গেলে অসুবিধা হয়, তাহলে আমি হয়তো এটাও চালাবো, বই তো লিখবোই ইনশাল্লাহ, হয়তো দুটোই চালাবো আর কি একসাথে। ভাই আপনি স্যার বইও লিখেন, আমাদেরকেও পড়ান, আমাদের যদি দরকার পড়লে শর্ট করে পড়ান, তাও কন্টিনিউ রাখেন প্লিজ। কন্টিনিউ রাখলে সম্ভব সুবিধা। হয় আর কি, আপনার প্রেশার পড়ে থাকবে। হ্যাঁ। এখন কমপ্লিমেন্টারি আজকে কি করবো এটা বলেন, আজকে থাকবে নাকি মানে সামনের দিন? কমপ্লিমেন্টারি তো ইম্পর্টেন্ট জিনিস। আপনার পড়ায় যদি ফেলেন ধৈর্য দশ থাকে তাহলে পনেরো মিনিট লাগে। দেখি কত দূর, বেশি নাই অবশ্য, শেষ করে ফেলি। হ্যাঁ, শর্টকাট করে হলেও শেষ করে ফেলি, কি বলেন?
জি ভাই, পড়ায় ফেলেন, তাহলে আপনার ওই আজকে টপিক গুলো এমনি শেষ হয়ে হ্যাঁ যাবে, ভালো হয়। চাপ কমে যাবে, হ্যাঁ। আচ্ছা, কমপ্লিমেন্টারি আপনারা মোটামুটি সবাই সব জানেন, হ্যাঁ। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, আমি এর আগে ক্লাসে বলেছি, কষ্ট হলে শেষ করে ফেলি, আপনাদেরও ই হবে আসলে একটা ক্লাস। কমপ্লিমেন্ট, হ্যাঁ, সোজা ভাষায় সে হচ্ছে সাহায্যকারী, সে আরেকজনকে কমপ্লিট করতে সাহায্য করে বা আরেকজনের কাজকে অগমেন্ট করতে সাহায্য করে, সম্পূরক হিসেবে কাজ করে। কমপ্লিমেন্ট মানে কোনো সম্পূরক সম্ভবত বাংলাটা। তো আরেকজনের কাজকে অগমেন্ট করে, সাহায্য করে। যেমন ইমিউনোগ্লোবুলিন, আমরা একটু আগে যে উদাহরণ দিলাম, ইমিউনোগ্লোবুলিনের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করে, তাহলে ওটা তো সাহায্য হলো না, ইমিউনোগ্লোবুলিনের কাজকে সে বাড়ায় দিল। অ্যাপ্রক্সিমেটলি 20টা প্রোটিন দিয়ে কমপ্লিমেন্ট তৈরি হয়, মানে কমপ্লিমেন্ট যে কমপ্লেক্স গুলো নর্মালি আমাদের থাকে সেরামে। আমি কি বলছিলাম, এরা ইনঅ্যাক্টিভ থাকে, কমপ্লিমেন্ট আর অগমেন্ট করে কারো ফাংশনকে। এবং এরা ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। আপনারা যখন প্রথম ক্লাস যদি করে থাকেন, তাহলে আমরা বলেছিলাম যে ইনেট ইমিউনিটির মধ্যে কি আছে, হিউমারাল ইমিউনিটি, সেলুলার ইমিউনিটি। সেলুলার ইমিউনিটি মানে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল, এগুলো। সাথে হিউমারালের মধ্যে বলছিলাম কমপ্লিমেন্ট। কিন্তু কমপ্লিমেন্টের পুরোটা কিন্তু আবার আসলে ইনেট ইমিউনিটির পার্ট না, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। সিনথেসাইজ বাই লিভার, জানি আমরা সবাই, লিভার জুড়ে। এদের কাজ কি? সেল লাইসিস করা। এই তিনটাই মেইনলি ওর কাজ। এই যে অ্যানাফাইলাটক্সিন হিসেবে কাজ করা, ইনফ্লামেশনে কেমোটক্সিসে কাজ করা, মানে ইনফ্লামেশন এক কথা, ইনফ্লামেশনে কাজ করা, সেল ধ্বংস করা, অপসনাইজেশন করা। মানে মোটা দাগে ওর কাজ এই তিনটে, আর কিছুই বলা লাগবে না। কেমনে করে সেটা আমরা পরে দেখাইতেছি। তারা কি প্রোএনজাইম বলেছিলাম, এটা প্রোএনজাইম মানে তারা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। তারা ক্লিভড হওয়া লাগে অ্যাক্টিভ হওয়ার জন্য, হ্যাঁ। তাদের ব্রেকডাউন হওয়া লাগে অ্যাক্টিভ হইতে হলে, তারা প্রোএনজাইম। তাহলে পাথওয়ে অ্যাক্টিভেশন কটা? ক্লাসিক্যাল, অল্টারনেটিভ আর লেকটিন পাথওয়ে। সেন্ট্রাল মলিকুল কি? C3b। বডিতে আমাদের সবচেয়ে বেশি থাকে হচ্ছে কমপ্লিমেন্ট 3। কমপ্লিমেন্ট যেগুলো আছে তার মধ্যে বেশি হচ্ছে সবচেয়ে, মানে সেরামে কমপ্লিমেন্ট 3। তাহলে তিনটা পাথওয়ে আমরা এখন দেখবো কিভাবে অ্যাক্টিভ হয়। এই ফিগারটা আপনাদের মোটামুটি অলমোস্ট, যদি বেঁচে থাকেন আর কি, তাহলে এই ফিগারটা মাথায় রাখতে হবে। মানে বেঁচে না থাকলে সেই হিসাব আলাদা। মানে কিছু ফিগার থাকে যেগুলো আসলে মেডিকেল লাইফে আসছেন, মানে এই ফিগার গুলো আপনার মাথায় রাখতে হবে। যেমন এটা একটা, আর একটা ফিগার হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমে পাথওয়ে প্যাথোলজি, রবিনসের যে সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কিভাবে তৈরি হয়, কোনটার কি ফাংশন, এই ফিগার একটা। সাইক্লোসিগনেস পাথওয়ের একটা ফিগার, ওইটাই প্রোস্টাগ্ল্যান্ডিন, মানে ওই ছবিতেই আছে। এগুলি হচ্ছে আপনার, মানে নিজেকে ভুলতে পারি তোমাকে যাবে না ভালো টাইপের জিনিস আর কি। এটা একটা সেরকম জিনিস। তো ক্লাসিক পাথওয়েটা কি? এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে একটা এন্টিজেন ঢুকছে, অ্যান্টিবডি আছে, বাইন্ড করছে, এখন এর সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করবে। আমরা বললাম না যে ব্লাডে সবসময় অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে, কমপ্লিমেন্ট থাকে কেন, অ্যাক্টিভ হয় না এই কারণেই। আগে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে হবে, তারপর অ্যান্টিবডি কমপ্লিমেন্ট বাইন্ডিং সাইট খুলে যাবে, তখন সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে। C1 কিভাবে অ্যাক্টিভ হয় এটা আমরা বলেছি, দুইটা বা তার বেশি যদি ই হয়। এটার আমরা আগাই, মানে বেশি কথা বলবো না। এই যে আমি বললাম যে কমপ্লিমেন্টের পুরোটা কিন্তু ইনেট ইমিউনিটির পার্ট না, কিছুটা আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট। সেটা কোনটা? এই তিনটার মধ্যে কোনটা বলেন? আমার ক্লাস এতদিন ধরে করছেন, এটা স্যার করা উচিত। ক্লাসিক্যাল পাথওয়ে। ক্লাসিক্যাল কথা, যাই হোক, কংগ্রেচুলেশন আপনাকে, আপনি পারছেন। ক্লাসিক্যাল পাথওয়ে কেন? অন্য একজন একটু বলেন, অন্য একজন, যে ক্লাসিক্যাল পাথওয়েটা কেন। আমি বলতেছি এটা ইনেটের পার্ট না, আসলে এটার সাথে অ্যাডাপটিভের সম্পর্ক আছে। ওই যে আপনার আইজিএম অথবা আইজিজি হ্যাঁ, অ্যাক্টিভেট করতে ইমিউনোগ্লোবিন দেয় ওই লাগতেছে, জন্য। ঠিক আছে, আপনি বলেছেন। এটাই বলতেছি যে আপনার কনসেপ্ট ডেভেলপ করতে হবে ঠিক মতো, মানে এমন না যে খালি আমি পড়ায় গেলাম। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হইলো, কমপ্লিমেন্ট এসে C1 এসে ইমিউনোগ্লোবিন এম এর সাথে বাইন্ড করলো, আরো এসে বাইন্ড করলো। কমপ্লিমেন্ট আসলে C1 ইনহিবিট হয়ে থাকে, C1 এর সাথে ইনহিবিটর লাগানো থাকে, ধরলাম এটা ইনহিবিটর। এই যে নৌকার মতো করে রাখছে, এটা ইনহিবিটর, ইনহিবিটর দিয়ে লাগানো থাকে, সেটা আমরা পরে একটু বলবো, আশা করা যায়। তো যখন সেই এরকম কয়েকটা কমপ্লিমেন্ট একসাথে আসে, ইনহিবিটরটা খুলে পড়ে যায়, তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয়ে যায়। কমপ্লিমেন্ট যখন C1 অ্যাক্টিভ হয়, C1 এর মানে ক্ষমতা আছে C4 এবং C2 কে ব্রেকডাউন করার। C4 এবং C2 কে ব্রেকডাউন, আমরা বললাম কি এদের ব্রেকডাউন হইতেই হয় ন্যাচারালি।
তাহলে C2 ব্রেকডাউন হয়ে যাবে C2A আর C2B। এ চলে যাবে ব্লাডে, ডিফিউজ হয়ে যাবে, বি থেকে যাবে, এ চলে যাবে, বি থেকে যাবে। তাহলে থাকলো কি C4B আর 2B। C1 C2 কে 4 কে ভেঙে করলো C2A 2B, 4A 4B। তাহলে 4A 4B, এই সরি 4B আর 2B থেকে গেল। এই জিনিসটার নাম হচ্ছে C3 কনভার্টেন্স। মানে C4B আর 2B এরা আবার C3 কে ব্রেক ডাউন করতে পারে, যেটা আমাদের মেইন কম্পোনেন্ট। C3 কে ব্রেক ডাউন করে সে তৈরি করে কি C3A 3B। C3A তার কাজ করতে যাবে, সি এর কাজ আমরা জানি মনে হয় নিশ্চয়ই, অ্যানাফিল্যাক্সিস, যাক পরে আমরা বলতেছি। তো C3A চলে গেল, C3B থাকলো। তাহলে C4B 2Bর সাথে যোগ হলো কি C3B। C4B 2B 3B, এটা আবার C5 কনভার্টেন্স, C5 কে কনভার্ট করতে পারে। C5 কে কনভার্ট করলে এদের এখন আলাপ শেষ, নতুন করে আলাপ শুরু। C5A C5B হলো, C5B থেকে গেল, সাথে 6 7 যুক্ত হলো, সাথে 8 যুক্ত হলো, সর্বশেষে 9 আলাদাভাবে যুক্ত হয়। তখন এটাকে আমরা বলি মেমব্রেনের একটা কমপ্লেক্স। এই 9টা ড্রিল মেশিনের মতো কাজ করে। ড্রিল মেশিন যেমন ফুটা করে, এই 9টা হচ্ছে এরকম সেলের মধ্যে ফুটা করে। সেলের মধ্যে ফুটা করলে সেলের জিনিসপত্র সব বেড়ে লাইসেন্স হয়ে যায়। এই হলো কমপ্লিমেন্ট পথে মোটামুটি সবই রয়েছে। এখন আসি আমরা লেকটিনটা বলে নেই, যেহেতু এই পাশে আছে। লেকটিন হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। এটাই মেইনলি, আরো আছে কিছু, কিন্তু মেইন আমাদের আলাপ হচ্ছে ম্যানোজ বা মান্নান বাইন্ডিং লেকটিন। হ্যাঁ, ম্যানোজ বাইন্ডিং লেকটিন কি? ম্যানোজ যেটা, এটা সুগার মলিকুল, এটা থাকে হচ্ছে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের সারফেস। তাহলে একটা মাইক্রো অর্গানিজম ঢুকলো আমার, ঢুকলে তার সারফেসে আছে ম্যানোজ, সেটার সাথে আমার ব্লাডে বা সেরামে আছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। তাহলে এটা কোথায় থাকে? সেরামে ম্যানোজ বাইন্ডিং লেকটিন বা ব্লাডে। তাহলে ম্যানোজ বাইন্ডিং লেকটিন বাইন্ড করলে ম্যানোজের সাথে, ম্যানোজ বাইন্ডিং লেকটিন তাহলে এটা রিসেপ্টরের মতো, সেটা যখন বাইন্ড করবে তাদের আবার প্রোটিয়েজ অ্যাক্টিভিটি আছে। আরো একটা জিনিস আছে NASP-র সাথে বাইন্ড করে, সেটা আর বললাম না, জটিল জিনিস বলে লাভ নাই। যার আগ্রহ আছে তার জন্য আমি ছবি দিয়ে রাখছি, পর দেখে নিই। তো সে আবার এই C2 আর 4 কে প্রোটিয়েজ ব্রেকডাউন করতে পারে। তারপর কি, তারপর একই ঘটনা, আগের ঘটনা। তাহলে এটা বাদ। এখন আসি অল্টারনেটিভ পাথওয়ে, এটা নিয়ে একটু বলা যেতে পারে। সেটা হচ্ছে এই যে আমরা ফিগারটা দেখতেছি, এটা আসলে কমপ্লিট ফিগার না। জিনিসটা আসলে এত সহজে ঘটনা, এটা অনেক জটিল ঘটনা আছে, কিন্তু আমরা সেই জটিল ঘটনার দিকে যাব না। তো এটাই আমরা মনে রাখি, জাস্ট মাইক্রোবিয়াল সারফেস, এই যেখানে যে লেখা আছে, মাইক্রোবিয়াল সারফেসে আমাদের এন্ডোটক্সিন বা ভাইরাল এনভেলপ বা ফাঙ্গাল সেল ওয়াল, এগুলোর সাথে আমাদের C3 প্রোটিন লেগে যায়, C3B। এইটাকে জাস্ট আমরা দেখি, এই যে C3H2 থেকে আসলো আসলে। C3 প্রোটিনটা আমাদের শরীরে নর্মালি, ন্যাচারালি হাইড্রোলাইসিস হতে থাকে। হাইড্রোলাইসিস হয়ে তৈরি হয় C3, এই সেই হাইড্রোলাইসিসের পানি H2, এটা ন্যাচারালি হয়। এর সাথে বাইন্ড করে বি প্রোটিন। বি যখন বাইন্ড করে তখন বিটা সাসেপ্টিবল হয় ডি দিয়ে ক্লিভেজ হওয়ার। মানে ডি তখন তাকে মানে ভেঙে ফেলে। ভেঙে ফেললে তাহলে তো কি তৈরি হয়? C3H2O, BA আর BB, BA চলে যাবে, থাকবে BB। তাহলে C3H2BB, এই জিনিসটা হচ্ছে C3 কনভার্টেন্স। দেখেন এখানে কিন্তু ছবিতে দেখেন লেখা আছে C3H2O+B, তারপর আসছে C3BBB। এই জিনিসটা আসলে ঠিক নাই, মানে কয়েকটা স্টেপ বাদ দিয়ে গেছে। সেটা যদি জানতে চান তাহলে বলবো, না হলে বলবো না। স্টেপটা আসলে কি বলবো, দুটো স্টেপ বাদ দিয়ে গেছে, না হলে জাস্ট মাথায় নিয়ে নিয়ে হয়ে গেল, সমস্যা নেই। জানতে চান দুটো মানে কিভাবে হয়েছে? জি স্যার বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে ছবিটা আঁকলাম, ধরেন C3 স্পন্টানিয়াসলি ব্রেক ডাউন হয়েছে, হাইড্রোলাইসিস হয়ে, তাহলে তৈরি হয়েছে কি C3H2O, সাথে বাইন্ড করছে কি বি, বি বাইন্ড করবে, করলে কি হবে? C3H2O+B, বি কে ব্রেক ডাউন করবে ডি, এই যে এখানে ছবিতে আছে এটা। ডি ব্রেক ডাউন করলে কি হবে? BA আর BB। তাহলে C3H2 এর সাথে এই পাশে দেখেন, বাম পাশে, স্ক্রিনের বাম পাশে দেখেন যেখানে আমি রেখেছি, এই জিনিসটা তৈরি হবে C3H2 আর BB। এ আবার C3 কনভার্টেন্স, C3 কে ভেঙে করবে কি C3A, C3B। এই যে C3B চলে আসলো,
এই C3B সাথে বাইন্ড করবে বি, তখন আবার ডি এসে ভাঙিয়ে করবে বি এ বিবি, তখন তৈরি হবে C3B বিবি। এই C3B বিবি, এই যেটা মানে এই স্টেপ দুটো বাদ দিয়ে দিচ্ছে আর কি। তাহলে বুঝা গেল C3B বিবি। তো এটাই মূল কথা মনে রাখবেন যে C3B বিবি হচ্ছে এখানে কনভার্টেন্স, C3 কনভার্টেন্স। সে আবার C3 কে ব্রেকডাউন করবে, এই ভদ্রলোক আবার C3 কে ব্রেকডাউন করবে, পরে আর একটা C3B তৈরি করবে, C3 আর C3B, তাহলে তৈরি হবে C3B বিবি C3B, এ আবার C5 কনভার্টেন্স, তারপর যা আছে তাই। এখন এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে যায়, এই যে আমাদের কন্টিনিউয়াসলি C3 তৈরি হতেছে, তার মানে C3 আর C3B, এই যে কন্টিনিউয়াসলি তৈরি হতেছে না, C3 আর C3B কন্টিনিউয়াসলি আমাদের স্পন্টানিয়াসলি তৈরি হয়। এই C3B যদি স্পন্টানিয়াসলি তৈরি হতেছে, C3B ব্লাডে বেঁচে থাকে 60 মাইক্রোসেকেন্ডের মতো, 60 মাইক্রোসেকেন্ড, মানে খুবই কম সময়। যদি না, ইফ, এখানে ইফ আছে, যদি না এই সময়ের মধ্যে সে কোনো মাইক্রোবিয়াল সারফেসের দেখা পায় যেখানে অ্যামাইনো অ্যাসিড অথবা হাইড্রোক্সিল গ্রুপ আছে, অ্যামাইনো অ্যাসিড বা হাইড্রোক্সিল গ্রুপ আছে। তার মানে C3B যদি এই যে তৈরি হতেছে, সে যদি কোনো একটা অ্যামাইনো, আসলে ব্যাকটেরিয়াল সারফেস বা বিভিন্ন মাইক্রোবিয়াল সারফেসে আসলে অ্যামাইনো অ্যাসিড হাইড্রোক্সিল গ্রুপ থাকেই। তার মানে ওই কাছাকাছি যদি কোনো C3B থাকে, সে ওখানে বসে পড়ে যায়। এই যে ব্যাখ্যাটা দিলাম অল্টারনেটিভ পাথওয়ে, এটাকে আর একটু সিম্পলিফাইড করছে সেই আমেরিকান রাইটার লরেন্স সম্প্রাক, উনি এইভাবে ছবিটা এঁকেছে। যদি আপনাদের সুবিধা হয় ছবি দেখতে পারেন, এই যেটা ওনার বক্তব্য হচ্ছে C3 স্পন্টানাস ফ্লিবেজ হইতেছে সবসময় 3 আর 3B, 3B বাতে 60 মাইক্রোসেকেন্ড, এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল সারফেস পেয়ে যায় অ্যামাইনো গ্রুপ বা হাইড্রোক্সিল গ্রুপ, তার সাথে সে বাইন্ড করলে, তখন তার সাথে বাইন্ড করে কি বি, বললাম কি বি যখন বাইন্ড করে তখন সে সাসেপ্টিবল হয় ডি দ্বারা, ক্লিভেজ হয় ডি, তখন এই বি কে ভেঙে এই যে বি এ আর বিবি তৈরি করে, C3B বিবি। C3B বিবি আবার কি করে, সে আবার নতুন C3, সে হলো C3 কনভার্টার, সে আবার নতুন নতুন C3 কে ভেঙে C3 আর C3B করে, তাহলে তার আরেকটা C3B তৈরি হলো, তখন তৈরি হলো C3B বিবি C3B। তাহলে সে আবার নতুন C3B কে ই করে, এইভাবে করতে করতে একটা সাইকেল তৈরি হয়, এবার আলটিমেটলি তৈরি হয় C5B678 9। এই হলো বক্তব্য। কারো যদি একান্ত শর্টকাটে অনেক, এই যে আমি যেসব কথাবার্তা বলি মেইনলি ইমিউনোলজিক্যাল, যে সবাই যে আপনাদের গ্রাউন্ড ব্রেকিং, আপনাদের মনোজগতে ধারণা বদলায় দেওয়া কথাবার্তা, যে এরকম শুনি নাই কখনো এরকম কিছু, এগুলো ম্যাক্সিমাম বলি হচ্ছে খুব মোটা বই কিন্তু না, ওই এইরকম একটা জীবন বই থেকে মোটা বই একটা পড়ি, স্পেশালি শুধু ইমিউনোলজির এরকম মোটা বই, সেটা সেটা আছে। ম্যাক্সিমাম কথাবার্তা আমি পড়ি ওই ছোট্ট চিকন বই থেকে, আপনারা সবাই পড়তে পারেন। আমার কাছে এটার পিডিএফও আছে, আপনাদের শেয়ার করে দেবো না ইনশাল্লাহ যদি আপনারা চান আর কি। খুব চিকন বই, কিন্তু আপনার ইমিউনোলজির স্যার দিয়েন ধারণা স্যার একটু। বদলায় দেয়। ইমিউনোলজি ভালো লাগে স্যার মোটামুটি, যদিও আমি হ্যাঁ স্যার ফোর্থ ইয়ারের একটি স্টুডেন্ট, মানে হম আমাদের হম হম। ইমিউনোলজি চলতেছে আর কি, সামনে হ্যাঁ ফর্ম হ্যাঁ, আছে আর কি, কি পড়ছি সামনে মোটামুটি নাকি? ভালোই, লেন্স যেটা হ্যাঁ আছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে এইসব মানে এইসব কথাবার্তা লেন্স টেন্স নাই আর কি, সেজন্য বললাম যে কত সুন্দর করে বর্ণনা দিচ্ছে। এই যে এই ছবিটা, এটা সেই, স্যার লেন্স একটু কঠিন আছে স্যার, আসলে বুঝতে হ্যাঁ অনেক সমস্যা হবে স্যার আসলে। এটা সেই যে সেই পড়ছি আমি স্পেসিফিক সব ছবি লাইনই, বললাম না, কিন্তু ওই বাট যে বুঝতে সমস্যা। লেন্সে বুঝতে সমস্যা তো হবে। এই যে আমি এই ছবিটার কথাই চিন্তা করেন, এই ছবিটা তো আমি কোনোদিনই বুঝি নাই স্টুডেন্ট লাইফে। আমি স্টুডেন্ট লাইফে প্রচুর ডেমো দিছি মানুষকে, ইমিউনোলজি 30 মিনিটের ডেমো, কিন্তু এই জিনিসটা আমি বুঝিনি অল্টারনেটিভ পথে, এটা যেখানে C3H2 থেকে আসলো, এই বি থেকে আবার বিবি চলে আসলো, C3B হলো, H2 কই গেল, মাঝখানে যে গ্যাপ গেছে, এটাই তো আমি বুঝি নাই। অবশ্য সব দিনে আবার সমস্যা, পোলাপানের জন্য বই লেখছে না। আর এই যে যে ছবিটা বললাম গ্যাপ সহজ, এই যে হলো গ্যাপ ছাড়া আর কি, এখানে লেখা আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন, সেই জন্য দিছি আর কি। এই যে এখানে এই পুরো জিনিসটার মধ্যে লেখা আছে, তাইলে এটার পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, পিডিএফ। আচ্ছা, আর লেকটিন পাথে এখানে যে এমএসপির কথা বলছিলাম, সেগুলো লাগবে না, জাস্ট লিখে রাখেন। তো এমএসপি নামটা মনে রাখতে পারেন যদি কোনো পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেলে, যাতে অচেনা মনে না হয় এমএসপি শব্দটি।
এই মোটামুটি রেগুলেটর কি, রেগুলেটর হচ্ছে এই যে বললাম যে সবসময় তো আছে, এদেরকে তো রেগুলেট করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। C1 ইনহিবিটর থাকে, এটা একটা আমি এই দিয়ে দিব না আপনাদের, ওই যে বক্স আছে, বিশাল বক্স, কি কি ই আছে, তো এই কটা অন্তত মনে রাখবেন। C1 ইনহিবিটর, ফ্যাক্টর HI, ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, প্রোটেক্টিন, এই দুটো একটু মাথায় রাখবেন। C1 ইনহিবিটর মনে রাখতে হবে কারণ এর সাথে ডিজিজ রিলেটেড করতে হবে। ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর বা CD59 এর একটা নাম প্রোটেক্টিন। ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর মানে ডিকে অ্যাক্সিলারেট করে, ক্ষয় অ্যাক্সিলারেট করে, মানে ধ্বংস অ্যাক্সিলারেট করে, হচ্ছে ওই যে C4B2B সম্ভবত ধ্বংস অ্যাক্সিলারেট করে, মানে হচ্ছে এরা কমপ্লিমেন্টকে চেক দিয়ে রাখে, এরা রেগুলেটর অফ কমপ্লিমেন্ট আসলে। ডিএফ যদি কারো না থাকে তাইলে হয় হচ্ছে প্যারক্সিমাল নক্সার্নাল হিমোগ্লোবিনুরিয়া, এই জন্য এটা এত কথা বলতেছে। আরেকটা কথা বলি, এই যে এই ফিগার থেকে সব কি বই পাবেন না, এই জন্য বলে নিই। এই যে এই ফিগার আছে মনে করেন, এই ফিগারের একেবারে শুরু থেকে, মানে ওই যে আমি বললাম যে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বাইন্ড না হইলে অ্যাক্টিভ হবে না, মানে একেবারে তাহলে এখানেও আছে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম, যে অ্যান্টিজেন যদি বাইন্ড না করে অ্যান্টিবডির সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করবে না, এটা চেক অ্যান্ড ব্যালেন্স। ইভেন একেবারে C5B6 7 8 পর্যন্ত তৈরি হয়ে গেছে মনে করেন, শুধু 9 আসা বাকি আছে, বাকি আসলে ড্রিল মেশিনের কাজ শুরু হয়ে যাবে। এই পর্যায়ে গিয়েও চেকের সিস্টেম আছে। এই পর্যায়ে এই জিনিসটাকে 9টাকে এসে বাইন্ড করা হচ্ছে, বাধা দেয় CD59, 9 CD59 মনে থাকবে না, এটার একটা নাম প্রোটেক্টিন। একেবারে লাস্ট স্টেজে গিয়ে মৃত্যুদণ্ডের আসামি ওই যে কেবল রুমাল ফেললেই টান দিবে, এই রুমাল ফেলতে গিয়ে বাধা দিচ্ছে আর কি। ওই জায়গায় গিয়ে বাধা দিচ্ছে, থাক মাইরো না আমি আছি, সেটা হচ্ছে CD59। আর এই যে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর, এটা করে প্যারাক্সিমাল নক্সার্নাল হিমোগ্লোবিন, এটা শুনে থাকবেন হেমাটোলজিতে। আর ফোর্থ ইয়ার যেহেতু পড়ছেন শুনছেন নিশ্চয়ই, প্যারাক্সিমাল নক্সার্নাল হিমোগ্লোবিন। আচ্ছা ফোর্থ ইয়ারে যেহেতু আছেন, আমি একটা জি কথা স্যার। বলে রাখি, যদি আপনার হেমাটোলজি জি স্যার করা বলেন। লাগে, আমার কিন্তু হেমাটোলজির ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ইভেন সব ল্যাব ডায়াগনোসিস 10 মিনিটের না 5 মিনিটের একটা ভিডিও আছে, সব ল্যাব ডায়াগনোসিস কিভাবে মনে রাখবেন, জি স্যার, বুঝে মনে দুই রাখবেন, একটা দেখছি আন্দাজে স্যার মনে হবে আমি। না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে হেমাটোলজি মোটামুটি আছে, জেনারেল প্যাথ তো আছেই মোটামুটি পুরোটা। আচ্ছা, তো এই ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর ও হচ্ছে এই বাধাটা দেয়। ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর যদি না থাকে তাহলে কমপ্লিমেন্ট থেকে বাধা দেয়, থাকবে তখন বেশি বেশি লাইসিস করে, তখন রেড সেল মেমব্রেন গুলো লাইসিস হয়ে গেলে এই যে প্যারক্সিমাল নক্সার্নাল হিমোগ্লোবিন হয়। মানে যেহেতু রাতের বেলা একটু পিএইচ কম থাকে, ওই সময় সেল ব্রেকডাউনটা বেশি হয়, এই জন্য নকটার্নাল হিমোগ্লোবিন যখন লাইসিস হয়ে যায়, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়, তখন সে ইউরিনে চলে যায়, এই জন্য হিমোগ্লোবিনুরিয়া। এবং যদি সিভিয়ার হয়, তীব্র হয়, এই জন্য নাম প্যারক্সিমাল, এই জন্য নাম আসলে প্যারক্সিমাল নক্টার্নাল হিমোগ্লোবিনুরিয়া। এরপর যদি কেউ না বুঝেন যে স্যার বুঝেন খুব দ্রুত বলছেন, এটা নিয়ে আমার একটা লেখা আছে, আমি শেয়ার করবো না, সমস্যা নেই। এটা সেই ফিগারের স্যার, কথাটা বললাম। স্যার ওইখানে একটা কথা ছিল যে, কি জিপিআই জিপিআই হ্যাঁ হ্যাঁ, ওই কোথায় কোথায়? জিপিএ এর সাথে একটা অ্যাসিডের কথা ছিল, যে কার্বন ডাই অক্সাইডটা স্যার রাতের বেলা বেড়ে যায়, যেহেতু রাতের বেলা মানে কার্বন ডাই অক্সাইডটা অনেক মানে রিটেন করি আমরা, সেক্ষেত্রে অ্যাসিডের পরিমাণ যদি বেশি হয়, মানে পিএইচটা কমে গেলে কেন স্যার মানে ভাঙতেছে, এই বিষয়টা একটু আমার কনফিউশন ছিল সেটা। পিএইচ এর সাথে আমি ওটা আসলে আমি ওটা ওইভাবে খেয়াল করি, আমি শুধু ধরে নিয়েছি যেহেতু পিএইচ, যেটা কি বলে এসিডিক মিডিয়াম, সম্ভবত এসিডিক মিডিয়াম কোন সেল ব্রেক ডাউন করতেছে আর এসিডিক মিডিয়ামে তোমার ওই যে আমরা ইয়া পড়ছি না, কি বলে, এই যে এটিপি লস হইলে যে ইনক্রিজ পিএইচ, জি বুঝতে স্যার। পারছি কি, ইসকেমিক সেন্সে যে এটিপি ডিক্রিজ হইলে পিএইচ বেড়ে গিয়ে ক্রোমাটিন ক্ল্যাম্প হয়, সেল মেমব্রেন ড্যামেজ হয়, হয় না এগুলো পিএইচ এর কারণে? জি স্যার। দেখবেন ওখানে আছে এই যে এটিপি কমে গেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি মানে অ্যাসিডোসিস হওয়া, ঠিক আছে, তো পিএইচ কমে যাওয়া, পিএইচ বেড়ে যায়, জি স্যার। ক্ল্যাম্পিং হয়, পিএইচ সেল কমে মেমব্রেন যায়। ড্যামেজ হয়, সম্ভবত এরকম মেকানিজম। হ্যাঁ, আর জিপিআই বললাম না এখানে, যে থাক দরকার নেই, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই আমাদের এখানে। আর এই যে ডেফিসিট কোন কোন ডিজিজ হয় একটু দেখে নিলেই হবে। এই মনে হয় আমাদের আজকের আলোচনা, শেষ করলাম, ভালো হলেও কষ্ট হইলেও। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।